দাদা, কোনো কিছু শোনা যাচ্ছে না কেন? প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথা আজকের আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দীপনাথ অপু বরাবরের মতো আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 31শে মার্চ 2026, নবীনগরের কথার 434 পর্ব। মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি এমন একটি মূল মন্ত্রকে আমরা হৃদয়ে ধারণ করে আজ থেকে 5 বছর আগে পথ চলতে শুরু করেছিলাম, এবং দেখতে দেখতে ইতিমধ্যে কিন্তু নবীনগরের কথা 433টি পর্ব আমরা করেছি, আজকে 434 পর্ব। আপনারা যারা নিয়মিত আমাদের এই আলোচনাগুলো দেখে থাকেন, আপনারা জানেন যে সমসাময়িক ঘটনার উপর আমরা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি। তাছাড়া সেলিব্রিটি মানুষদের জন্ম এবং মৃত্যুর তারিখ সহ নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝে হাজির হয়ে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমসাময়িক ঘটনাটাকেই গুরুত্ব দিই। আজকেও আমরা একটি সাম্প্রতিক কালের ঘটনা নিয়ে, নবীনগরে যেই আমি বলবো টক অফ দা নবীনগরে সৃষ্টি হয়েছিল যে ঘটনাটি, সেটিকেই নিয়ে আপনাদের সামনে কিছু আলোচকদের নিয়ে এসেছি। এবং আজকে আপনারা জানেন যে মূলত আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীনগর সরকারি কলেজ, যেটি সর্বোচ্চ বিদ্যাপীঠ নবীনগরের, সেই সরকারি কলেজের একটি ঘটনা গত কয়েকদিন যাবৎ ফেসবুক এবং গণমাধ্যমে এত বেশি লেখালেখি হচ্ছে এবং এটি রীতিমতো ভাইরাল হয়েছে, যে কারণে দেশে এবং দেশের বাইরে যারা নবীনগরের সন্তান সন্ততি রয়েছেন, তারা কিন্তু নানাভাবে আমাদেরকে এই বিষয়টির উপর খুবই তাদের কষ্টের কথা, দুঃখের কথা আমাদের সঙ্গে শেয়ার করছেন। বলছেন যে 1969 অর্থাৎ 1969 সালে প্রতিষ্ঠিত যে কলেজটি 57 বছর পাস করে দিয়েছে, এই কলেজে এই ধরনের অন্তত ন্যাক্কারজনক কিংবা জঘন্য কিংবা কলঙ্কজনক ঘটনা কখনো ঘটেনি। আপনারা গণমাধ্যম কিংবা ফেসবুকের কল্যাণে নিশ্চয়ই জেনেছেন যে নবীনগর সরকারি কলেজের আগামী যে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষায় অংশ নিবে আর 2 মাস পরে, তারা কিছুদিন আগে নির্বাচনী যে পরীক্ষাটির কথা আমরা বলে থাকি অর্থাৎ টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, সেই অকৃতকার্য পরীক্ষার্থীদেরকে কলেজের একটি চক্রের সহায়তায় বলা হয়েছে যে অনৈতিকভাবে অর্থ লেনদেনের মাধ্যমে সেই অকৃতকার্য উচ্চ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় শিক্ষার্থীরা তারা কৃতকার্য কিংবা ফর্ম ফিল আপের সুযোগ পাবেন, এমন একটি লোভনীয় প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে গণমাধ্যমে এসছে যে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই কলেজের চক্র। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যে কলেজের দুজন আহ চতুর্থ শ্রেণীর কর্মচারী, একজন অফিস সহায়ক যিনি খণ্ডকালীন বেসরকারিভাবে 2000 দুঃখিত, হ্যাঁ 2015 সাল থেকে তিনি প্রায় 11 বছর সেখানে কর্মরত আছেন। তার ছিলেন, আজকে তিনি সাসপেন্ড হয়েছেন। তার নাম রাজীব হোসেন, এবং একজন নৈশ প্রহরী শামীম মিয়া এই ঘটনার মূল নায়ক বলে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। এবং এই ঘটনা যখন ফেসবুক এবং গণমাধ্যমে প্রকাশ হয়, তখন কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে, এবং সেই তদন্ত কমিটি 2 দিনের তদন্ত শেষে আজকে প্রতিবেদন জমা দেওয়া হয়, ঘটনার সত্যতা পায়, এবং তাৎক্ষণিকভাবে কলেজ কর্তৃপক্ষ তাদের সভা ডেকে সেই রাজীব হোসেনকে সাসপেন্ড করে দেয়, এবং যিনি সরকারি কর্মচারী সেই নৈশ প্রহরী শামীম মিয়াকে তার বিরুদ্ধে বিভাগীয় বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিজি বরাবর অর্থাৎ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি চিঠি দেওয়া হয় কলেজের প্রিন্সিপালের পক্ষ থেকে। এই হচ্ছে ঘটনাটি। তবে যেটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই বিষয়গুলো গণমাধ্যমে আসবার পর, যে 2 জন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, সেটি সাধারণ নাগরিক কিংবা অভিভাবকরা সেটি মানতে পারছেন না। আমাদের সঙ্গে যারা কথা বলছেন, তারা বলছেন যে এরকম একটি ঘটনার সঙ্গে কলেজের যে চক্রটির কথা আপনারা বলছেন, সাংবাদিকরা নিশ্চয়ই সেই চক্রের সঙ্গে আরো বড় ধরনের রাঘব বোয়াল কিংবা কেউ জড়িত আছেন। মাঝখান থেকে 2 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী কিন্তু তাদের চাকরি একজন হারিয়েছেন, হয়তো আরেকজন হারাবেন। এরকম একটি ঘটনায় আমরা আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি যে ঐতিহ্যবাহী নবীনগর সরকারি কলেজে এসব কি হচ্ছে। এরকম একটি বিষয়বস্তুর আলোকে আজকে আমরা যাদের সঙ্গে আপনাদের কথা বলাবো, তারা ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। একটু আসুন তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে পরিচয় করে দিই। শুরুতে আমার ঠিক বাঁ পাশে রয়েছে নবীনগর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক, আমার সরাসরি শিক্ষক দর্শন বিভাগের এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শ্রদ্ধেয় মোহাম্মদ ইদ্রিস স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনি নবীনগরের কথা এরকম একটি ভার্চুয়াল আড্ডায় যুক্ত হয়েছেন, এবং ঠিক আমার
আর ডানে রয়েছে নবীনগর সরকারি কলেজের প্রাক্তন ভিপি, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, প্রিয়ভাজন গোলাম হোসেন খান টিটু, যিনি ভিপি টিটু হিসেবে পরিচিত, এবং তিনি নবীনগর উপজেলা বিএনপিরও সহসভাপতি পদে কর্মরত দায়িত্বে আছেন। নিচে দেখতে পাচ্ছি আমরা তিনজনকে, ঠিক আমার ডানে রয়েছেন ঢাকার সাভার থেকে যুক্ত হয়েছে নবীনগর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী, নবীনগরের সলিমগঞ্জ যার বাড়ি, তিনি প্রফেসর ডক্টর নিখিল চন্দ্র সাহা, তিনি বর্তমানে ব্যবস্থাপনা বিভাগ সাভার সরকারি কলেজে কর্মরত রয়েছেন। মাঝখানে আছেন নবীনগরের অত্যন্ত তরুণ এবং মেধাবী এবং এই সময়ের আলোচিত সাংবাদিক স্নেহভাজন পিয়াল হাসান রিয়াজ, এবং সবশেষে দেখতে পাচ্ছি নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আসতে চাই প্রথমে পিয়াল হাসান রিয়াজের কাছে, যিনি মূলত এই পুরো ঘটনাটি প্রথম গণমাধ্যমে নিয়ে আসেন। সেই সময় আমি চট্টগ্রামে ছিলাম, আমার ছোট বোন অসুস্থ ছিল, সেটি পরশুদিনের ঘটনা। রিয়াজ আমাকে রাত 10:30টায় কি 11টায় আমাকে টেলিফোন করে বলে যে দাদা এরকম একটি ঘটনা ঘটেছে, নিউজটি আমি পাঠিয়েছি, হয়তো কিছুক্ষণের মধ্যে সেটি প্রকাশিত হবে তার অনলাইন কিংবা বাংলা টেলিভিশনে। আমাকে বলল দাদা আপনি যদি একটু রিপোর্টটা দেখেন। আমি বললাম যে আমি চট্টগ্রামে আছি, ঠিক আছে, তুমি রিপোর্টটা আমাকে পাঠাও। তো প্রথম রিপোর্টটি বাংলা টেলিভিশনে আসে, বাট ওই রাতেই আমি আবার আমার মতো করে সবার সাথে কথা বলে কালের কণ্ঠের রিপোর্টটি আসে। তারপর রিয়াজের আবার একই রিপোর্ট বাংলাদেশের এখনকার যে প্রিন্ট মিডিয়া প্রতিদিনের বাংলাদেশ সেখানে আসে, এবং এই ৩টি রিপোর্ট বাংলা টেলিভিশনে একটি, কালের কণ্ঠে একটি এবং প্রতিদিনের বাংলাদেশে আসবার পর প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ যারা, তারা নড়েচড়ে বসে এবং তারা কিন্তু একটি তদন্ত কমিটির মাধ্যমে সর্বশেষ আজকে একজনকে সাসপেন্ড এবং একজনের বিরুদ্ধে ডিজি বরাবর, যেটি বলছিলাম, একটি চিঠি পাঠিয়েছেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তারপর আজকে আবার নতুন করে কালের কণ্ঠের ফলো আপ এসছে যে কি সর্বশেষ ঘটনা। কিন্তু ঘটনাটি হচ্ছে যে আসলে এই ঘটনাই তো শেষ ঘটনা না। তার পেছনে আসলে আর কি ঘটনা আছে, বা এই ঘটনাটা কিভাবে পিয়াল হাসান রিয়াজ তার আ উম জানা হলো, কিংবা কিভাবে তিনি বিষয়টাতে জানলেন, কিংবা অনেক সময় অনেক কিছু আমরা টেলিভিশনে কিংবা মিডিয়ায় দিতে পারি না। দিলে সেটি হয়তো এডিট হয় কিংবা কর্তৃপক্ষ ধরতে চায় না, বাট সেই ঘটনাটি আমরা বলতে পারি। এরকম কিছু যদি অব্যক্ত লেখা কিংবা বলার থাকে, পুরো ঘটনাটার যদি সূচনা পিয়াল হাসান রিয়াজের কাছ থেকে আমরা জানতে চাই। রিয়াজ, কিভাবে জানলেন যে এরকম একটি ঘটনা নবীনগর সরকারি কলেজে ঘটলো, এবং কিভাবে আপনি পুরো বিষয়টি এই পর্যায়ে নিয়ে আসলেন? যদি একটু আপনি সেটি সূচনা করেন। রিয়াজ। ধন্যবাদ। দাদা আপনি সহ আপনার নবীনগরের কথার সকল দর্শক শুভানুধ্যায়ীদেরকে। আহ আমি আমার পরিচয়টা আবারও দিয়ে দিচ্ছি। আমার নাম পিয়াল হাসান রিয়াজ। আমি প্রতিদিনের বাংলাদেশে আছি এবং স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভিতে কাজ করছি নবীনগর উপজেলা প্রতিনিধি হিসাবে। এখানে যারা আছেন সবাই আমার শ্রদ্ধেয় স্যার, আমাদের ডান পাশে বা বাম পাশে আমাদের সবাই ঘনিষ্ঠ বড় ভাই সবুজ ভাই আছে, টিটু ভাই আছে, দাদা আছে। স্যারকে আমি চিনি, স্যারকে খুবই শ্রদ্ধা করি আমি। মূল বিষয়টা হলো যে সাংবাদিকতার মূল যে বিষয়টা আমি যেটা মনে করি সেটা হলো একজন সংবাদকর্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সোর্স। প্রতিটি সেক্টরে যদি একজন সংবাদকর্মীর সোর্স থাকে, যদি সে এমন একটা টিম তৈরি করতে পারে, তাহলে তার কাছে সকল তথ্য আসা ইম্পসিবল কিছু না। তো আমার কাছে আসলে সরকারি কলেজের যে কোনো একটা মাধ্যম থেকে আমার কাছে একটা তথ্য এসেছিল। পরে আমি এটা নিয়ে নামার পর অনুসন্ধান শুরু করি। করার পর আপনার একে একে প্রায় ৬-৭ জন শিক্ষার্থীকে আমি আমার হাতের কাছে পেয়ে যাই। যদিও তাদের সাথে আমার একটা কমিটমেন্ট ছিল যে আমি তাদেরকে মানে আমার ক্যামেরার সামনে ওপেন করব না, অথবা তাদের নাম কোথাও মানে ফোকাস করব না। সেক্ষেত্রে এর মধ্যে ১-২ জন শিক্ষার্থী আমাকে এটাও অভিযোগ করেছে, যদি আমি তাদের নাম ফোকাস করি ইতিমধ্যে তাদেরকে নাকি আপনার টিসি দিয়ে দিবে, এরকম হুমকি দামকিও কলেজ থেকে দেওয়া হয়েছে, এবং কারা দিয়েছে সেটার তথ্য আমার কাছে আছে। মূল বিষয়টা হলো যে আমি বাংলা টিভিতে কাজ করি। আমার বাংলা টিভি নিউজ, আমাদের প্রতিনিধিদের নিউজের সর্বোচ্চ গুরুত্ব দেয়। পাশাপাশি তথ্য প্রমাণগুলো যাচাই করার পর যদি মনে হয় যে না নিউজটা পাবলিক করার মতো, তো তারা খুব শীঘ্রই মানে এটা প্রচার করার চেষ্টা করে। সেক্ষেত্রে বাংলা টিভি নিউজের ক্ষেত্রে অনেকই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এর মূল বিষয়টা যেটা, আহ আমি এই নিউজটা করতে গিয়ে যেটা দেখতে পারলাম যে আপনার গত ২৬শে মার্চ একটা তদন্ত কমিটি গঠন হয়।
রসায়ন বিভাগের যে শিক্ষক ওনাকে প্রধান করে। বাট আমি নিউজটা করেছি 29 মার্চ। কিন্তু এই নিউজটা যদি না হতো আজকে মনে হয় মানে এত বড় ঘটনাটা ঘটতো না। হ্যাঁ, আমি যতটুকু বুঝলাম যে আমরা যদি নিউজটা না করতাম আজকে এই তদন্তটা হয়তো বা ধামাচাপা পড়ে যেতে পারতো। এখন মিডিয়াতে আসার পরে ব্যবস্থা নিয়েছে। এখন আপনি যদি দাদা আমাকে বলেন যে এরপরে আরো কোনো কিছু আছে কিনা? এরপরে আসলে না, একটি একটি বিষয় আমি আমি পুরো বিষয়টা কিন্তু এখানে যারা যুক্ত হয়েছেন এবং যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে, তারা কিন্তু জানেন যে আসলে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে যে দুজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, একজনের বিরুদ্ধে এবং আরেকজন খণ্ডকালীন বেসরকারিভাবে তিনি 11 বছর যাবত কাজ করছিলেন। তিনি মূলত হচ্ছেন দুজনেই হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মচারী। কিন্তু আপনার কাছে কি মনে হয় একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেই আজকে শাস্তিমূলক ব্যবস্থাটি নেওয়া হয়েছে সেটি যথাযথ নয়, এবং যে বিষয়টি সকল মহলে আলোচিত যে মূলত রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন, এই রাঘব বোয়ালদেরকে বের করবার পেছনে গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কি আর কোনো ভূমিকা রাখবেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দাদা। আমার কাজ তো শেষ হয় নাই। জাস্ট আমার একটা পর্ব আসছে মাত্র। আরেকটা পর্ব আমি অবশ্যই করব, তবে সেটা সময় নিচ্ছি আমি। সাথে তো ইচ্ছা করলে একটা নিউজ করা যায় না, সেটা আপনি ভালো করেই জানেন। আমি একটা সময় নিচ্ছি এবং আমার কাছে আরো অনেক এভিডেন্স আসছে এবং মানে এই কলেজে অনেক ভঙ্গুর অবস্থা, যেটা কল্পনারও বাইরে। এর আগেও আমি ১-২টা নিউজ করছিলাম এই কলেজের শিক্ষা ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, পাশাপাশি আমার কাছে অনেক তথ্য আছে। আর রাঘব বোয়াল বলতে আমার অনুসন্ধানে এখন পর্যন্ত আমি যা পেয়েছি, শুধু তারা না, এর সাথে আরো কয়েকজন জড়িত আছে। বাট আমি আপনাকে নামটা এখন বলতে পারছি না। জড়িতদের মধ্যে আপনার প্রাথমিক যে তদন্ত বা আপনার ইনভেস্টিগেট সেটির মধ্যে কি কলেজের বাইরেও কেউ জড়িত আছে বলে আপনার কাছে মনে হয়? না, কলেজের বাইরে কেউ নাই। কলেজের ভেতরেই আছে এবং আপনার আমি মানে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো সেজন্য মূলত আমি এটা আসলে আপনার টক শোতে বলতে চাচ্ছি না। তবে আমার কাছে না, যে পরিমাণ হ্যাঁ, আমার কাছে যে পরিমাণ তথ্য আছে বা করছে, আমি সকল তথ্যগুলো মোটামুটি আমার সংগ্রহ প্রায় শেষ। 90% কমপ্লিট হয়ে গেছে। আর 10% করলে আমি দাদা নিউজটাই প্রচার করবো ইনশাল্লাহ। তা খুব ওকে, শীঘ্রই। আমরা ওই নিউজটা দেখার অপেক্ষায় রইলাম। আমরা একটু আসতে চাই আমাদের এই মুহূর্তে গুলাম হোসেন খান টিটু, যিনি নবীনগর সরকারি কলেজের প্রাক্তন ভিপি এবং একসময় ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলেন, এখন নবীনগর উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট। গুলাম হোসেন খান টিটু, আপনি যদি শুনতে পেয়ে থাকেন আপনি আমাকে বলবেন যে এই পুরো বিষয়টি নিশ্চয়ই আপনি জেনেছেন, এবং কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যখন অফ দ্য রেকর্ডে কথা বলছিলাম আপনি খুব দুঃখ করে বলছিলেন যে গৌরাঙ্গদা 57 বছরের ইতিহাসে নবীনগর কলেজে তো এরকম ঘটনা আমাদেরকে কলঙ্কিত করেছে। এবং আমি যেটা জানতে পেরেছি যে সকালবেলা আমাদের মাননীয় যে নবনির্বাচিত সংসদ সদস্য শ্রদ্ধেয় অ্যাডভোকেট এম এ মান্নান ভাই আজকে সকালবেলা প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই ঘটনাটির সঙ্গে যারাই জড়িত থাকুন তাদের প্রত্যেককে আপনি খুঁজে বের করবেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং যা যা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবেন। এবং যেটি আমি অসমর্থিত সূত্রে জানতে পেরেছি, এই ঘটনাটি মাননীয় শিক্ষামন্ত্রীর নলেজও গিয়েছে এবং তিনিও নাকি মাননীয় সাংসদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এটি কতটা সত্য এই বিষয়ে আপনি কোনো জানেন কিনা, এবং এই বিষয়টি নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে কিনা, জনাব গোলাম হোসেন খান টিটু? আসসালামু আলাইকুম। আজকে যারা এইখানে আজকের এই সমসাময়িক নবীনগর সরকারি কলেজের বিষয় নিয়ে আমরা একত্রিত হয়েছি, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং বিশেষ করে উপদাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের একটা কথার কথা এবং টক শো আয়োজন করার জন্য। বিশেষ করে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সরাসরি স্যার অধ্যাপক ইদ্রিস স্যার, যিনি 1987 সনে আমরা যখন কলেজে ভর্তি হয়েছিলাম উনি যুক্তিবিদ্যা বিভাগে আমাদেরকে পড়াশোনা করাতেন এবং ওনার বাচন ভঙ্গি অত্যন্ত চমৎকার ছিল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই অনিল চন্দ্র বণিক, যিনি অধ্যক্ষ মহোদয় ছিলেন নবীনগর সরকারি কলেজের, এবং যারা প্রয়াত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আসলে যেই কথাগুলি শুনেছি মিডিয়ার মাধ্যমে জেনেছি এবং রিয়াজও যেই বক্তব্য দিয়েছে, তো নবীনগর সরকারি কলেজের যেই ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যেই নবীনগরের হয়তো ইতিহাসে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা আমার জানা নেই। আমি ইতিমধ্যেই জেনেছি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আমাদের এমপি মহোদয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া পাস অত্যন্ত জনপ্রিয় এবং নবীনগরের মাটিও মানুষের নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে। এমপি মহোদয়
আমাদের প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন দুইজনকে হয়তো ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কারা পর্দার আড়ালে জড়িত, কিভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে, এটার জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত খুবই জরুরি প্রয়োজন আমি মনে করি। তদন্তের মধ্য দিয়া বাস্তব চিত্র আসলে প্রতিফলন ঘটবে, সেটাই আমরা আশাবাদী এবং আমরা সেই অপেক্ষায় রইলাম। পাশাপাশি আমরা মনে করি যে নবীনগর সরকারি কলেজের ছাত্র এবং কিছু শিক্ষক এবং কিছু কর্মচারীও ইতিমধ্যে আমার সাথে অনেক কথা হয়েছে। তাদেরকে নাকি ওই যে লেখাপড়া এবং করার জন্য এটাকে বলে আপনার এই তাদের থেকে অতিরিক্ত ফি নিয়ে তারা অনেকে ইচ্ছুক না, তারপর অতিরিক্ত ফি নিয়ে তারা ওই ক্লাস করাতে চাচ্ছেন, এইরকম অভিযোগ আছে। আরো কিছু অভিযোগ রয়েছে এবং শিক্ষার মান অত্যন্ত নাজুক বলে মনে হয়, কারণ এইখানে শিক্ষার মানটা তত উন্নত বা ঠিকভাবে ক্লাস হয় এইরকম মনে হয় না, অনেকেরই অভিযোগ রয়েছে। পাশাপাশি ধরেন নবীনগর মহিলা কলেজের বিষয়ে যেমন কথা আসছে, পরীক্ষা দিতে গেলে ছাত্রীদের উপর কিছু বৈষম্য শিকার হয়, এই ধরনের কথা আসছে আমাদের কাছে। আসলে কতটুকু সত্য মিথ্যা সেটা জানি না, তবে আমরা মনে করি যে নবীনগরের সরকারি কলেজের সম্মানিত অধ্যাপক মণ্ডলীগণ আরো সচেতন এবং তৎপর হবে, কারণ এই ধরনের ঘটনা নবীনগর কিভাবে হয়, কিভাবে ঘটলো, এটা আমার মনে হয় আপনাদের মাধ্যমে এবং আমরাও মনে করি আমাদের সরকারের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণর দিকে। আমরা মনে করি এই ধরনের ঘটনা যাতে নবীনগর না ঘটে, এবং জাতীয় লেভেলে পর্যন্ত এই ঘটনা চলে গেছে, যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছেও চলে গেছে, সেই হিসাবে আমরা মনে করি যে একটা সুস্থ সুন্দর তদন্তের মধ্য দিয়ে এই একটা ব্যবস্থা নেওয়া হবে, সেটাই আমরা কামনা করি। ধন্যবাদ আপনাকে। একদম, অনেক ধন্যবাদ গোলাম হোসেন খান টিটু, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমি একটু আসতে চাই আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি প্রাথমিক শিক্ষক এটিএম রেজাউল কর্মীর সঙ্গে। মিস্টার সবুজ, আপনি নিশ্চয়ই পুরো ঘটনাটা শুনেছেন, কি শুনেছেন এবং আপনার এ বিষয়ে কোনো অভিমত কিংবা সুচিন্তিত মতামত দেবেন কিনা? ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পরিষ্কার, একদম পরিষ্কার। আমি প্রথমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনার মাধ্যমে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব ইদ্রিস স্যার, আমার বন্ধুবর নিখিল, বড় ভাই টিটু সহ আরো যারা এখানে, সম্ভবত স্টার লাইব্রেরির স্বত্বাধিকারী আমার স্নেহাস্পদ টিটু আছে এখানে, সবার সাথে একত্রিত হতে পেরেছি। আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে এই আয়োজন শুনছেন তাদেরকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের যেই আসলে ঘটনাটা, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরাও এই সরকারি কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমরা অত্যন্ত সুনামের সহিত এই কলেজ থেকে আমরা বেরিয়েছি। এখানে নিখিল ডক্টরেট হয়ে সে আরেকটি কলেজে অধ্যাপনা করছেন এবং এই কলেজে অনেক ছাত্র অনেক স্থানে এবং উচ্চ স্থানে বসে তারা দেশ গড়ার কাজে নিযুক্ত আছেন। আমরা তখনই অনুপ্রাণিত হই যখন আমরা দেখি যে আমাদের এই নবীন সরকারি কলেজ থেকে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ছাত্র বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের আরো ভালো লাগে। কিন্তু আজকে গত কয়েকদিন যাবৎ রিয়াজের মাধ্যমে যে নিউজটা দেখেছি, প্রথমত আমরা একেবারে স্তম্ভিত হয়েছি, বিশেষ করে আমি স্তম্ভিত হয়েছি। এটাও কি সম্ভব? আমার জানা মতে এখানে যে অধ্যক্ষ মহোদয় আছেন, যতটুকু ওনার সঙ্গে মিশেছি দেখেছি উনি অত্যন্ত সততার সহিত এবং অত্যন্ত ন্যায় নীতি ভাবেই চালিয়ে যাচ্ছেন। ওনার আমলে এমন একটি ঘটনা ঘটবে, এটা আসলে আমরা, বিশেষ করে আমি একেবারে হতবাক হয়েছি। এবং এই ঘটনার মধ্যে আমি মনে করি যে শুধু এই দুইজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মাধ্যমে এটা ঘটেছে, এটা
মোটেও সম্ভব নয়। এখানে অবশ্যই অন্য কারোর সম্পৃক্ততা রয়েছে। যদি সম্পৃক্ততা না থাকে তাহলে রেজাল্ট কিভাবে তৈরি হবে, ফলাফল কিভাবে আসবে, তাদেরকে কিভাবে নাম্বার পাইয়ে দেওয়া হবে? তাহলে এখানে হয়তোবা শিক্ষক থেকে শুরু করে অফিস কর্মচারী বা অন্যান্য হয়তোবা তারা অবশ্যই জড়িত থাকতে পারে। তাই আমি মনে করি যেহেতু এটা আমাদের বর্তমান সরকারের একটা চ্যালেঞ্জ, আমরা জানি যখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তখনই কিন্তু পুরো বাংলাদেশে একটা অন্যরকম আভাস সৃষ্টি হয়েছে। একবার উনি নকল মুক্ত করেছেন, এবার আবার ঢেলে সাজাবেন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে। এই মুহূর্তে আমাদের নবীনগর সরকারি কলেজে এরকম একটি ঘটনা ঘটবে সেটা আদৌ আমরা মেনে নিতে পারছি না। আমার বিশ্বাস যেহেতু তদন্তের মাধ্যমে সাময়িকভাবে বরখাস্ত করেছে এবং তাতেই প্রমাণিত হয়েছে ঘটনা ঘটেছে, এখন শুধু দেখার বিষয় এই ঘটনার অন্তরালে আরো কারা আছে তাদেরকে খুঁজে বের করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এবং শুধু যে দুইজনকে শাস্তি দিয়েই শেষ করলে আমার মনে হয় এটা শাক দিয়ে মাছ ঢাকার সামিল হয়ে যাবে। অবশ্যই এটার গভীরে যেতে হবে। আমার শ্রদ্ধাভাজন স্যার এখানে আছেন, যিনি অত্যন্ত দক্ষতার সহিত অধ্যক্ষের দায়িত্ব পালন করে গেছেন। ওনার কাছ থেকে আমরা আসলে এই প্রশাসনিক কাঠামোর ব্যাপারটা আমরা আরো স্পষ্ট হতে পারবো, তখন এই জিনিসটা আরো সুস্পষ্ট হয়ে যাবে সবার কাছে। তাই আমি টিটু ভাইয়ের সাথে কথা মিলে আমি বলতে চাই, আসুন আমাদের এই কলেজটাকে আবার পুনরুদ্ধার করি, ঐতিহ্যে ফিরে নেওয়ার জন্য এই অপকর্মটা হয়েছে সেটার চূড়ান্ত নিষ্পত্তি করে আমরা আমাদের কলেজটাকে আবার সুন্দর করার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ এটিএম রেজাউল করিম সবুজ, আমাদের নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক, আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা আরেকবার একটু গণমাধ্যম কর্মীর কাছে যেতে চাই। যুক্ত হয়েছে নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু। টিটু, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আজকে আপনি আমার সঙ্গে ছিলেন। আমরা প্রায় ঘন্টাখানেক ছিলাম নবীনগর সরকারি কলেজে এবং সেখানকার কয়েকজন শিক্ষক এবং প্রিন্সিপাল স্যারের সঙ্গে পুরো ঘটনা নিয়ে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু এই ঘটনার জন্য সরাসরি ওই দুজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে দায়ী করে ব্যবস্থা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে। প্রধান শিক্ষক সবুজের একটি চমৎকার বক্তব্য দিয়ে আমি আপনার কাছে আসতে চাই। তিনি কমেন্ট করেছেন, শাক দিয়ে মাছ ঢাকার ঘটনা ঘটেছে এই শাস্তিমূলক ব্যবস্থার মধ্য দিয়ে। আপনি কি তাই মনে করেন? ধন্যবাদ। নবীনগর কথার আজকের এই 434তম পর্বে আজকের নবীনগরের যে টক অফ দ্য টাউন নবীনগর সহ আমার মনে হয় বিষয়টা সারা দেশেই ছড়িয়ে গেছে। আমি প্রথমেই আপনার এই প্রশ্নের সরাসরি উত্তরে যাওয়ার আগে একটু রিয়াজের কথাটা আমি শুনছিলাম, যদিও আমি লাইনে ছিলাম না। ঘটনাটা মনে হয় রিপোর্ট প্রকাশিত হওয়ার আগের ঘটনা। 26 তারিখ এটি তদন্ত কমিটি করে 29 তারিখ রিপোর্ট হয়। তাহলে এই রিপোর্ট আজকে যেটা সাবমিট করেছে, রিপোর্ট দেওয়ার আগে যে তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটি কতটুকু স্বচ্ছতার সহিত করা হয়েছে। এখানে তদন্ত কমিটির প্রতি কোনো ব্যক্তিগত বা কলেজের কোনো প্রাতিষ্ঠানিকগত দুর্বলতা আছে কিনা। এখন তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী দুজন দোষী সাব্যস্ত বলে প্রমাণিত হয়েছে। এখন এই তদন্ত কমিটির রিপোর্ট যদি ভায়েস্ট হয়ে দেওয়া হয় কিংবা এই তদন্ত কমিটিটাই করা হয় মানে কোনো ভায়েস্ট হয়ে, তাহলে বিষয়টা একটু দুঃখজনক। তবে আপনি আর আজকে আমরা যখন গিয়েছিলাম আমাদের মনে হয়তো সন্দেহ হয়েছে, আমরা তো আসলে দোষী প্রমাণ করতে পারবো না, যে এখানে শুধুমাত্র একজন নৈশ প্রহরী আর একজন পিয়ন, এই দুজন দ্বারা এমন একটা সিন্ডিকেট 20-30 জনের বিষয়টা এই কি যেন বলে পাশ করার যে বিষয়টা আছে, এটা মনে হয় একটু আমাদের কাছে একটু সন্দেহ মনে হয়েছে যে এখানে কোনো শিক্ষক, আমি নাম নিয়ে সরাসরি না, হয়তো কোনো শিক্ষক কিংবা কলেজের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ জড়িত আছে বলে অনেকেই সন্দেহ করেছেন এবং এটা সন্দেহের ভিতরে আছে। এখন তদন্ত কমিটির এই রিপোর্ট যদি গৃহীতই হয়ে যায়
তারপর নতুন করে কিভাবে তদন্ত কমিটি গঠন করতে হবে, আবার এই তদন্ত কমিটির রিপোর্টে যদি ছাত্র ছাত্রীগণ কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট না হয়, তাহলে পুনঃতদন্ত কমিটি গঠন করার বিধান আছে কিনা। এখানে আমার শ্রদ্ধেয় স্যার আছেন, যদিও আমি বিজ্ঞান বিভাগে ছিলাম, স্যারের ক্লাস সে দুর্ভাগ্যক্রমে পাই নাই। তারপরও উনি আমরা যখন ভর্তি হই, স্যার এখানে ছিলেন, স্যারের যুক্তিবিদ্যার শিক্ষক ছিলেন। তো এই হইলো আমার তদন্ত কমিটি নিয়ে আপত্তি। এখন পুনঃতদন্ত কমিটি গঠন করে, যেহেতু এই তদন্ত কমিটি একটা রিপোর্ট দিয়ে দিয়েছে, এর কাজ শেষ। যদি এর ডিপে আরো কোনো কিছু থেকে থাকে, অন্তরালে যদি আরো কেউ জড়িত থেকে থাকে, তাহলে একটি পুনঃতদন্ত কমিটি এখানে আবার করে তারপর বিষয়টাকে আরো খোলাসা এবং স্বচ্ছ করে আমার নবীনগরবাসীর কাছে প্রকাশ করার একটা আহ্বান কিংবা দাবি রইল আমার। অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আরেকবার। একটু আসতে চাই ঢাকায়। ঢাকা থেকে যুক্ত হয়েছে নবীনগর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে ঢাকার সাভারের যে সরকারি কলেজটি রয়েছে, সাভার গভর্নমেন্ট কলেজ, সেখানকার ব্যবস্থাপনা বিভাগের যিনি অধ্যাপক ডক্টর নিখিল চন্দ্র সাহা, যার বাড়ি নবীনগর সলিমগঞ্জ গ্রামে। নিখিল, যদি শুনতে পেয়ে থাকেন, মানে আপনি 3-4 জনের বক্তব্য শুনেছেন, নবীনগর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে ঘটনাটি আসলে আপনার কাছে কি মনে হয়? এই যে বলা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা, কিংবা এর বাইরেও যে রাঘব বা বোয়ালদের কথা বলা হচ্ছে, এটি কি আপনার কাছে কি তাই মনে হয়, জনাব নিখিল চন্দ্র সাহা? জনাব নিখিল চন্দ্র সাহা, একটু আনমিউট হতে হবে। আপনার মাইকে একটু চাপ দিলে আনমিউট হয়ে যাবেন। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, পরিষ্কার, একদম পরিষ্কার। আচ্ছা, আমি প্রথমে নবীনগরের কথার 434তম পর্বের যারা অংশগ্রহণকারী এখানে আছেন, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ইদ্রিস স্যার এবং আমার বন্ধুবর রেজওয়াল করিম, বড় ভাই টিটু ভাই এবং আরেক টিটু আছে, আমাকে হয়তো চিনে, হ্যাঁ, বহুদিন পরে দেখেছি। যারা যেখান থেকে শুনছেন সবাইকে আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, সালাম এবং আদাব। আসলে আজকের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য আরেকটা ধন্যবাদও দিতে চাই সঞ্চালক গৌরাঙ্গ দেবনাথ উপদাদাকে, কারণ নবীনগরের কলেজটি আমার কলেজ। আমার জীবনের ভিত্তিটা রচিত হয়েছে নবীনগর কলেজ মাঠে, নবীনগর কলেজ শিক্ষা ব্যবস্থায়। কাজেই যখন নিজের কলেজের ভালো সংবাদে আবেগে আপ্লুত হয়ে খারাপ সংবাদ শুনলে নিশ্চয়ই মর্মাহত হই মানুষ হিসাবে। তো এই সংবাদটি আমি অনলাইনে পড়েছি আজকে যুগান্ত কালের কণ্ঠ পত্রিকায়। তো পড়ে আমি ভাবতেছিলাম যে এটা কিভাবে সম্ভব, যেখানে বিসিএস ক্যাডাররা কর্মরত এবং যে কলেজটি নতুন কলেজ নয়, সে 1969 সালে যার জন্ম, 57 বছর ধরে যে কলেজটি চলে আসছে, এত দীর্ঘ সময় ধরে যে কলেজের এত পদযাত্রা, সেখানে এই ধরনের একটি সংবাদ আমার মনে হয় কোনো সুদীজনে সেটাকে ভালোভাবে নেবেন না। তো যেহেতু আমি সরকারি চাকরি করি, আমি তো আসলে সবকিছু বলতে পারবো না, আমার আইনগত কিছু বাধাও আছে। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে এই সংবাদটি যারা নবীনগরকে ভালোবাসেন তাদের চিন্তন মননকে আবার বেশ নাড়া দিবে যে এখান থেকে আমাদের পরিত্রাণের কি উপায় থাকতে পারে। আমি সংবাদটা পড়তে গিয়ে দেখলাম যে প্রায় 450 জন পরীক্ষার্থী ছিল এবং তাদের থেকে 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। আমি ঠিক জানি না, অনেক সময় আমরা তিলকে তাল করি, আবার তালও তিল হয়ে যায়। তো যদি সংবাদটা একেবারে নির্ভেজাল সত্য হয়, নিগুড় সত্য হয়, তাহলে সেটা মানে হাড় কাঁপানো, হৃদয় কাঁপানো এবং কি বলবো, এটা মানে এটাকে আমি কি বলবো, এটা অত্যন্ত একটা অমানবিক এবং ক্ষমার অযোগ্য একটি ঘটনা। ডক্টর নিখিল, আমি যদি আপনাকে 10 সেকেন্ডে একটু আপনার সুবিধা হবে কথা বলতে। এই যে আপনি বললেন যদি ঘটনা সত্য হয়, ঘটনা কিন্তু সত্যতা পাওয়া গেছে বিধায়ী কিন্তু দুজনের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে এরপরও প্রশ্ন এসছে যে যাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হয়েছে ঘটনার তদন্তে সত্যতা পাওয়ার পর,
প্রশ্নটি হচ্ছে যে এর সঙ্গে আর কোনো উচ্চ পর্যায়ের লোক জড়িত আছে কিনা, সেটি আসলে অভিভাবক বা স্থানীয় পর্যায়ে নানা জায়গা থেকে, ইভেন আজকে যারা আলোচনা করছেন তারাও কিন্তু ওই বিষয়টির উপরই জোর দিচ্ছেন। অতএব ঘটনা যদি সত্য হয় এই কথা বলার বোধহয় আর অবকাশ নেই। প্লিজ। না আমি আচ্ছা আমি ধন্যবাদ আপনাকে দাদা। আমি যে কথাটা বলছিলাম যে এই যে 5,000 থেকে 10,000, মানে আমি বলছি এত বড় একটা ফিগার। অনেক সময় হয় 500 কে 5,000 বলা হয়, কথার কথা। হ্যাঁ, 1,000 কে 5,000 বলা হয়। আমি বলছি যে সত্যতার মাত্রাটা যদি এই পর্যায়ে হয় তাহলে ভীষণ ভীষণ মানে কি বলবো, মানে ভাবনার বিষয়। কারণ সরকারি কলেজে যারা চাকরি করে তারা সরকারের গোলাম কর্মচারী, এবং সরকারের কর্মচারী হিসেবে কি করতে পারি কি করতে পারি না এটা কিন্তু সুস্পষ্ট আইনে বলা আছে। তবে যেহেতু যাদের নামটা তদন্ত প্রতিবেদন উঠে আসছে তারা দুইজন হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মচারী। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের এখন গ্রেড ভিত্তিক পরিচিতি, 20টা গ্রেডের পরিচয়ে পরিচিত হওয়ার কথা, কিন্তু ট্রেডিশনালি আমরা সাধারণত প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বলি। এখন আমার কথা হচ্ছে যখন প্রথম শ্রেণীর কর্মকর্তারা কর্মরত থাকেন, তার অধীনস্থ থাকে দ্বিতীয় শ্রেণীর হারা, তার অধীনে থাকে তৃতীয় শ্রেণী, তার পিছনে থাকে চতুর্থ শ্রেণী। তাহলে এতগুলো দুর্ভেদ্য দেয়ালকে টপকে একেবারে নিম্ন স্তরের দুই কর্মচারী এই ধরনের ঘটনা যদি ঘটাতে পারে তাহলে এই প্রশ্নটা আরো গভীরভাবে অন্যদিকে ছুড়ে দেয়া যায় যে তাহলে অন্যরা কি কোনো গাফিলতি করেছে কিনা, তাদের কোনো গাফিলতি ছিল কিনা। কারণ আমি দেখেছি, আপনার কি মনে হয়? আমি বলি দাদা, আমি দেখেছি অনেক সময় হয় কি যে উত্তরপত্রকে আমরা বলি একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট, গোপনীয় দলিল, মানে পরীক্ষার্থীর উত্তরপত্র, যে উত্তরপত্র থাকবে কাস্টডিতে, যে উত্তরপত্রটা থাকবে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে। তো যেহেতু সংশ্লিষ্ট শিক্ষক খাতাটা মূল্যায়ন করবেন, নম্বর পত্র তৈরি করবেন, সেই নম্বর পত্রে ঘষা মাজা করার কোনো সুযোগ কারো নাই। তবে কম্পিউটারে যদি রেজাল্ট এন্ট্রি দেওয়ার সুযোগ, আমি ঠিক জানি না নবীনের এখন অনলাইনে সবকিছু হচ্ছে কিনা, যদি কম্পিউটারে ডেটা এন্ট্রি দেওয়া থাকে তখন ডেটা এন্ট্রি যিনি দিচ্ছেন উনি 9 কে 6 করছেন কিনা, 6 কে 9 করেন কিনা, এখানে একটা মানে কৌতূহল বা একটা সন্দেহ থাকতে পারে। আর ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষ দেখেছে যে একটা তদন্ত 3 সদস্যের একটা তদন্ত টিম করেছে, কমিটি করেছে। সেই কমিটির সম্ভবত আহ্বায়ক একজন সহযোগী অধ্যাপক কেমিস্ট্রির, সে তদন্ত প্রতিবেদন দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে তদন্ত প্রতিবেদনে কি লিখে আছে সবকিছু কিন্তু আমি দেখি নাই। হ্যাঁ, তবে যতটুকু সংবাদ পড়েছি সেখানে তাদের এই যে চতুর্থ শ্রেণীর 2 জনের যে নাম আসছে তার মধ্যে একজন হচ্ছে খণ্ডকালীন। তো খণ্ডকালীন যারা, তাদের কিন্তু আসলে কোনো দায় দায়িত্ব নাই। কলেজগুলো বাধ্য হয়ে ম্যান পাওয়ার ক্রাইসিস থাকলে এই ধরনের লোককে নিয়োগ দেওয়া হয়। তো এদের উপরে কখনো আস্থা রাখতে নাই এবং এদেরকে দিয়ে সব কাজ করাইতে নাই। তো খণ্ডকালীন যার, তার কোনো তেমন দায়িত্ব নাই, তার চাকরি থাকলেই কি বা না থাকলে। কিন্তু যিনি সরকারি, যার পেনশন আছে, যার পরিবার, তার আয়ের উপরে চলার কথা, এই ধরনের একটি লোক কিভাবে এই সাহস পায়, এটা একটা বিশাল প্রশ্ন। যে সরকারি চাকরি এত বছর করে। ডক্টর নিখিল, আপনার কাছে কি মনে হয় যে ঘটনাটি ঘটেছে একজন নৈশ প্রহরী যিনি রাত্রির বেলা এই কলেজটা পাহারা দেয়, তিনি এই সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী যারা নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তাদেরকে পাশ করবার যে প্রলোভনটি দেখানো হয়েছে, 5,000 হোক 10,000 হোক, আজকে শুনেছি একজন কলেজের এক কর্মচারীর কাছে যে দাদা 5,000 10,000 কি, কারোর কাছ থেকে 20,000 পর্যন্ত নেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে নৈশ প্রহরীর মতো একজন পিয়ন বা চতুর্থ শ্রেণীর কর্মচারী, একজন শিক্ষার্থী যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার কাছ থেকে ওই টাকাটা নেয়ার ক্ষমতা সে রাখে? দাদা আমি আপনাকে বোধহয় একটা জায়গায় ফোকাস করেছি, সেটাকে আপনি বোধহয় আমি বলেছি যে 4টা দেয়াল আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। যখন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কিছু করে তাহলে স্বভাবতই প্রশ্ন আসবে যে উপরের দিকের এরা তাহলে কি করলো, এতগুলো দেয়াল ভেদ করে কিভাবে নিচের দিকে এমন ঘটনা ঘটে। এটা অস্বীকার করার তো কোনো উপায় নাই। আমি বলছি যে উপরের দিকে কি হয়েছে, নিচের দিকে কি হয়েছে, তদন্ত প্রতিবেদন তার আমি দেখি নাই। এখন তদন্ত প্রতিবেদনে কি এই 2 জনের নাম আছে না অন্যদের নামও আছে কেমন, এবং সেই ক্ষেত্রে তদন্ত প্রতিবেদনের আমরা বুঝতে পেরেছি ডক্টর নিখিল, যেহেতু আপনিও একজন অধ্যাপক এবং রানিং অধ্যাপক, যেহেতু অধ্যাপনার সঙ্গে যুক্ত, আপনি আপনার কলিগদের
নিশ্চয়ই কিছুটা সেভ করতে চাইবেন। আপনার কথার মধ্য দিয়ে যেটা ফুটে উঠেছে, আপনি অনেকটা ব্যালেন্স করে কথা বলার চেষ্টা করছেন। বাট আমরা সরাসরি শুনতে চাচ্ছি, একটু শুনতে চাই যিনি মূলত স্পষ্টবাদী হিসেবে আমরা সেই স্টুডেন্ট লাইফ থেকে দেখে আসছি, তিনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় সরাসরি শিক্ষক প্রফেসর মোহাম্মদ ইদ্রিস স্যার। আমাকে বলছিলেন অনুষ্ঠানটি শুরু করবার আগে যে, গৌরাঙ্গ, তোমার কালের কণ্ঠে এই রিপোর্টটা পড়বার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে নবীনগর কলেজে আমিও তো শিক্ষকতা করে এসেছি, কি হইল রে বাবা, আমি তো বুঝতেছি না। তখন আমি স্যারকে বললাম, স্যার আপনি যদি কষ্ট করে আজকে আমাদের এই টক শোটাতে একটু যুক্ত হন, তাহলে আপনার একটা সাজেশন কিংবা ইন ফিউচার যাতে এই ধরনের ঘটনা না ঘটতে পারেন, কারণ আপনি যখন রিটায়ার করেছেন, আপনি তো আর কাউকে খুশি করা, কাউকে অখুশি করবার মতো, মানে ডক্টর নিখিল যেভাবে বলেন সেভাবে আর বলবেন না। আমার মনে হয় স্যারের কথা যদি আমরা একটু শুনি এবার, প্রফেসর মোহাম্মদ ইদ্রিস স্যার, আপনি যদি আমাদেরকে পুরো ঘটনাটার বিষয়ে যদি একটু আহ একটা সুচিন্তিত একটা মতামত দেন, যে ভবিষ্যতে অন্তত যা ঘটেছে তো ঘটেছেই, ভবিষ্যতে ঘটবে না, এবং যেটি প্রত্যেক বক্তা কিংবা এখানকার স্থানীয় অভিভাবকদের একটা অভিযোগ যে এই ঘটনার পেছনের মূল নায়করা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে, যেটি সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ বলে গেছেন যে তার হয়তো এনাদার একটি অনুসন্ধানী রিপোর্ট সে করতে যাচ্ছে, যেখানে ওই নামগুলি হয়তো বের হয়ে আসবে। সব মিলে কি বলবেন স্যার, প্রফেসর মোহাম্মদ ইদ্রিস? আসসালামু আলাইকুম। আমি তোমাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আহ্বান করার জন্য। কারণ নবীনগরে অনেক কিছু ঘটনাই ঘটে, ফেসবুকে আমি দেখি, কিন্তু আমি কমেন্ট করি না। কারণ এগুলি আমি খুব এখন পছন্দ করি না। এইগুলি নিয়ে তোমার নাড়াচাড়া করা বা মানুষের বিরাগ বাদন হওয়া, এই বয়সে আমি চাই নাই সেটা। কিন্তু এই কলেজটা নিখিল একটু আগে বলছে, এই কলেজটা বোধ হয় আমার চেয়ে বেশি প্রাণের কলেজ আর কেউ কারণ না। কারণ এই কলেজের আমি প্রথম ছাত্র, ফাউন্ডার স্টুডেন্ট এই কলেজের, এবং আমার জীবনে চাকরি শুরু হচ্ছে এই কলেজ দিয়ে। এই কলেজটার কাছে আমি ঋণী। এই কলেজে যখন কোনো দৈন্যদশা বা কোনো দুর্নাম আমার সামনে আসে, স্বাভাবিকভাবে আমি অত্যন্ত মর্মাহত। এই ফেসবুকে যখন বিষয়টা দেখলাম, তোমার পত্রিকা পড়লাম, তখন আমার কাছে খুবই খারাপ লাগলো যে একটা কলেজ এই অবস্থা। এই কলেজটা সরকারি ছিল 40 বছর, 1985 সালে কলেজ সরকারি। এই কলেজ সরকারি করতে আমরা কি করছি তুমি নিজেও দেখছো, জানছো, পরিশ্রম করছি। নবীনগরের একটা উপজেলাতে সরকারি কলেজ 50 বছর বা 40 বছর বয়স এরকম কম পাওয়া যাবে। কিন্তু আজ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আজকে সরকারি হওয়ার 40 বছর পরে এসে এমন একটা দুর্ঘটনার কথা শুনি। এখানে তুমি যে নিখিল আমার ছাত্র, টিটু আমার ছাত্র, ওই তোমার আরেক টিটু সাংবাদিক, সবাই আমার ছাত্র, ডাইরেক্ট অফ ইনডাইরেক্ট যাই হোক। কিন্তু আমি তোমাদের সামনে রেখে বলছি যে এই ঘটনাটা যেভাবে ঘটছে, একজন পিওনের পক্ষে এটা আসলে সম্ভব না। আর আমি তো প্রিন্সিপাল ছিলাম, পরীক্ষা কমিটিতে ছিলাম, অনেক কিছু নীতি নির্ধারক ছিলাম। তোমরা নিজেরই দেখছো, আমাদের সময় পরীক্ষা পাশ করেও তোমার সেন্টার পাওয়া খুব কঠিন ছিল। এক সাবজেক্ট ফেল করলে আমরা দেই নাই। কেউ যদি একটু নকল টকল করছে টেস্ট পরীক্ষায়, তাকে আমরা উত্তীর্ণ ঘোষণা করে নেই। অত্যন্ত কঠিন ভাবে যেভাবে আমরা আগে চালিয়েছি, যে কারণে এই কলেজ থেকে বহু আমাদের ছাত্রছাত্রী, সচিব, প্রিন্সিপাল, এরকম বড় বড়, তোমার মনে করো ওই পুলিশ ডিপার্টমেন্টে বড় বড় চাকরি করেছে তারা। যখন কলেজটা বেসরকারি ছিল তখনও কিন্তু এখানে একটা জবাবদিহিতা ছিল। কিন্তু আমি আরো মর্মাহত, আমি কিন্তু কলেজে গেলে প্রায় কলেজের অধ্যক্ষের সাথে কথা বলি, কারণ ওখানে গেলে আমার কলেজটার কথা মনে পড়ে, আমি যাই। এখনকার যে অধ্যক্ষ, উনি আমার সাবজেক্টের লোক, ওনার বাড়ি মানিকগঞ্জ, উনি একজন সৎ এবং ভালো মানুষ। ওনাকে আমি পরামর্শ দিই, উনি আমার কাছে পরামর্শ এনে কথা বলে, এবং গত 2 বছর যাবৎ বোধ হয় আগের চেয়ে একটা রেজাল্টের যে একটা উন্নতি হয়েছে, এটাও আমাকে দেখাইছে উনি। আমি সত্য কথা, উন্নতি হয়েছে। এই ধরনের একটা দুর্ঘটনা ঘটবে সেটা আমি কল্পনা করি নাই। আর নিখিল যে কথা বলছে, নিখিলকে দোষারোপ করে লাভ নাই। সে একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার যা বক্তব্য দেওয়া, সে 100% সত্য বক্তব্য দিচ্ছে, কাউকে বাঁচানোর জন্য না। এখানে আমি বলতে চাই, আসলে কিন্তু এই পিয়নদের দ্বারা এই ধরনের একটা বড় ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। তারা খাতাও দেখে না, খাতা তারা সংরক্ষণও করে না, বা মার্কশিট লেখাও তারা করে না। এখানে কেউ না কেউ জড়িত আছে। কিন্তু নিখিল একটা কথা বলছে, 4টা স্তর আছে, আসলে আছে। এই যে এখন মনে করো যে আমাদের যে তোমার ওই ইঞ্জিনিয়ারিং একটা কই, আমরা তোমার ইয়েতে কি কই, ওই কম্পিউটার একটা ইঞ্জিনিয়ারিং হয়, এটাও হতে পারে। যে কথাটা নিখিল বলছে তার সাথে আমি একমত। কারণ মার্কিং করার সময় যখন তোমার
অনেকে তোমার এভাবে কম্পিউটার সাহায্য করে 6 10 করা, এটা কোনো অসম্ভব ব্যাপার না। এটাও যে সত্য তাও না, তবে এত বড় একটা ঘটনা যখন ঘটলো, এটাকে অত্যন্ত সূক্ষ্ম তদন্তের মধ্য দিয়া যারাই এখানে দায়ী থাকুক তাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। আমি কিন্তু তোমার ফেসবুকে সে কমেন্টে করছি, বিশেষ করে আমাদের এমপি মহোদয়ের সাথে আমি কথা বলতাম, আমি প্রিন্সিপালের সাথে আগামীকাল কথা করার প্রস্তুতি নিচ্ছি এই খবরটা জানার পর, জানার পর এরকম হলো কেন। আমি হয়তো অনেকটা ওনাকে শাসনের, উনি আমার ছোট ভাইয়ের মতো, আমি বলতাম। আমি এমপি সাহেবের সাথে টেলিফোনে যোগাযোগ করতাম কলেজ থেকে বাঁচান। পাশাপাশি আমার আরেকটা কথা থাকে, এখানে আমাদের কিছু অভিভাবক শ্রেণীর দোষ আছে। ক্লাস করবে না তাদেরকে সেন্ড আপ করে দাও, কলেজে আসে না সেন্ড আপ করে দাও। এখানে কিছু অভিভাবকও দায়ী থাকতে পারে। কেন বলছি, আমি থাকুন না কলেজের একটা দৃষ্টান্ত দিয়ে বলছি। এখানে তারা আসে আমার কাছে, আমরা স্যার কোচিং করে দেবো। আমি কোচিং তো পছন্দ করি, যে কোচিং না পড়লে আমার চলে আসতে হবে, কোচিং পড়াই দিব। কেন পড়াইতে হবে? যে ছেলেরা তো কলেজে আসে নাই, লেখাপড়া করে নাই, ওখান তো কোচিং না করলে তাহলে পাস করবে না। তখন সব শিক্ষক বলতো আমি তো চলে যাবো, আমার কয়জন আছি, ঠিক আছে তোমরা যদি মনে করো কোচিং করো, কিন্তু আমি টাকা নেবো না, আর তোমরা যে টাকা নিবা আমি একজন কমিটি করে দিচ্ছি, ভাইস প্রিন্সিপাল দিয়ে তোমরা নেও, আমার এখানে টাকা পয়সা তোমাদের দেওয়া দরকার নেই। পরে এরকম অনেক গার্জিয়ানদেরও তোমার কিছুটা গাফিলতি আছে, সবাইকে দোষ হবে না। তবে এই দুঃখজনক ঘটনাটার একটা সূক্ষ্ম তদন্তের মাধ্যমে তার একটা কঠোর শাস্তি আমি দাবি করছি। আমি নবীনগরের অধিবাসী হিসেবে, এই কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে, এই কলেজের প্রাক্তন একজন অধ্যাপক হিসেবে, কাজী আমার দিক থেকে করার কোনো পথ নেই। আমি এমপি সাহেবের সাথে আলোচনা করবো, শিক্ষামন্ত্রীর কাছে আমি এমপি সাহেবকে খুব ভালো সূক্ষ্ম তদন্তের মধ্যে কেউ যদি জড়িত থাকে, আন্তর্জাতিক তদন্ত না করে কাউকে দোষী করা ঠিক না। এখানে যারা শিক্ষক তারা প্রত্যেকে বিসিএস করার, তারা মোটামুটি ভাবে এই বিসিএস ফেস করে তারা এখানে শিক্ষকতা করছে। আমি অনেক শিক্ষকের চিনি, তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, কিন্তু তাদের মধ্যে যদি কেউ জড়িত থাকে তদন্তে, তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে। আমি সবসময় একটু স্পষ্টবাদী মানুষ, এবং এসব ব্যাপারে আমি খুব কটু। কারণ একটা অপরাধ করে কেউ পার পাক, এটা আমি অন্তত চাই না। আমি এমপি সাহেবের সাথে কথা বলবো, আমি আগামীকাল আমাদের অধ্যক্ষ সাহেবের সাথে কথা বলবো। এই যে নিখিল আমার ছাত্র, এর সাথেও কিন্তু কোনো কারণে হোক গতকাল আমার 1 ঘন্টা আলোচনা হয়েছে। তারাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে, এই তুমি তো আমাদের ছাত্র, তোমার একটা দায়িত্ব আছে, বুঝলি তুমি যদি নবীনগর যাও আমরা কিছু উপকার হবে, তোমার একটা দরদ থাকবে। বলছে ওটা স্যার আমার এটা করে না, আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, আমি ঢাকা থাকতে চাই। হ্যাঁ, আমি বলি আমাদের যারা অনেকেই বলছে, যারা আমাদের ছাত্র ছিল বাইরে শিক্ষকতা করে, অনেকে কিন্তু চলে যায়। তো যাই হোক, যেহেতু এটা একটা খবর নবীনগরের জন্য অত্যন্ত দুঃখজনক, একটা 40 বছরের পুরানো সরকারি কলেজে এমন একটা জঘন্য ঘটনা ঘটবে, এটা একবারে বিচার ছাড়া চলে যাবে। আমার লেখা তো আছে, বিনা চ্যালেঞ্জে যাচ্ছি দেওয়া যা ঠিক হবে না। তো আমি এখানে একটা কঠোর, আমি প্রিন্সিপালকে কালকে বলবো যে যদি এই যে কমিটি তাদের তদন্ত যদি সন্তোষজনক না হয়, আবার পুনঃ তদন্ত করা যায়। আমাদের সাংবাদিক চিঠি বলছে যে করা যায় কিনা, 10 বার করা যাবে না, হয় না। হ্যাঁ, রাস্তা একটা আছে কি, আমরা শুনেছি তদন্ত দেওয়া মানে কি শেষ করে দেওয়া। তোমরা যে কোনো জায়গায় মন্তব্য করেছে তদন্ত কমিটি গঠন করছে মানে এটা শেষ, কিন্তু আমি এটা শেষ দিতে চাই না। তদন্ত দরকার 10 বার হবে, কিন্তু দোষী ব্যক্তিদের খুঁজে বের করে তার কঠোর শাস্তি দিতে হবে। এই ধরনের লোক এখানে রেখে নবীনগর কলেজের ভাবমূর্তি নষ্ট হবে, নবীনগরের ভাবমূর্তি নষ্ট হবে, সেটা আমি একজন নবীনগরের সচেতন নাগরিক হিসেবে কখনো আমি সেটা বরদাস্ত করবো না। তো কাজেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি এমপির সাথে আলাপ করবো, আমি অধ্যক্ষ মহোদয়ের সাথে আলাপ করবো। আর এখানে যারা তোমরা আছো, তোমাদের সাহায্য সহযোগিতা করে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা এমন কঠোর শাস্তি দেওয়া হয় যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ইদ্রিস স্যার, যিনি আমাদের নবীনগর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক ছিলেন ফিলোসফি ডিপার্টমেন্টের, এবং তিনি প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করেছেন আমাদের নবীনগরের চিত্রগ্রামের অত্যন্ত সকলের সুপরিচিত পূজনীয় অধ্যাপক। আমরা একটু আসতে চাই আবার একবার ঢাকায়, তিনি যুক্ত হয়েছেন অ্যাডভোকেট জাকারিয়া সরকার তসলিম, যিনি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আছেন এবং প্রাক্তন সহকারী অ্যাটর্নি জেনারেল। তসলিম ভাই, আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, কারণ শুরুতে আপনাকে বহুবার আমি বলেছি শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, খুবই ধন্যবাদ। আপনার 5-6 জনের বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি। সর্বশেষ ইদ্রিস স্যার যেটি বললেন একদম
স্যার তো জানেনই, আপনি স্পষ্টবাদী। কে কোথায় থাকেন তিনি সে কখনই পড়া করতেন না। আমরা স্যারকে চিনি সেই অন্তত 40 বছর ধরে। আমিও তো 86 ব্যাচের। 40 বছর আগে স্যারকে আমরা দেখে আসছি, এখনো স্যারকে ফলো করি, স্যারকে অনুসরণ করার চেষ্টা করি, স্যার কতটা শক্তভাবে কথা বলতে পারেন। তিনি কিন্তু সোজা বাংলায় বলে দিলেন যে একজন পিয়নের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না, এবং তিনি এর পুনঃতদন্ত দাবি করেছেন এবং বলেছেন কঠোর শাস্তি আমি দাবি করি। প্রশ্ন হচ্ছে সেই শাস্তিটা এখন আমরা কাকে দেবো? অলরেডি তো শাস্তি দুজনকে দেওয়া হয়ে গেছে, কি বলবেন অ্যাডভোকেট জাকের সরকার? তো ধন্যবাদ স্নেহাস্পদ গৌরঙ্গ দেবনাথ অপু। আপনার মাধ্যমে দেশ বিদেশে যারা জড়িত হয়েছে, আমাদের প্রাণপ্রিয় নবীনগর, আমার প্রাণপ্রিয় নবীনগর, আমাদের এই প্রতিষ্ঠান নবীনগর একটি প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের নিয়ে একটি আলোচনা হচ্ছে। আমি সেজন্য অত্যন্ত আনন্দিত, কিন্তু একটি দুঃখজনক ঘটনা নিয়ে আলোচনা করব এটা আমি ভাবতে পারি নাই। তবে আগে আমি প্রথমে যারা আলোচক, আমি আজকে যারা এখানে নবীনগর কলেজের প্রতিষ্ঠান লগ্ন থেকে ছাত্র এবং যিনি অধ্যাপক, সালাম জানাই আমি ইদ্রিস স্যারকে। ওনাকে ইদ্রিস মামা হিসাবে আমি সম্বোধন করি, উনি আমার বন্ধুর মামা, সেই হিসাবে উনি আমাদের মামা। আজকে যারা আলোচক হিসেবে অংশগ্রহণ করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। নবীনগর কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন টিটু, আমি এই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি হিসাবে তাকে অভিনন্দন জানাই, এবং এই কলেজের ছাত্র, নবীনগরের শিক্ষকদের প্রতিনিধি সবুজ এবং সাংবাদিক টিটু, আরেকজন প্রফেসর ছিলেন নিখিল চন্দ্র সাহা, প্রত্যেকের আলোচনা শুনেছি। আমি বলবো নবীনগর কলেজ আজকে 56 ইয়ার্স থেকে 57 ইয়ার্সে পদার্পণ করেছে। নবীনগর কলেজ সরকারিকরণ হয়েছে। এই সরকারিকরণ পর্যন্ত আসা একটি চারটিখানি কথা ছিল না। এখানে অনেক ঘাম জড়াতে হয়েছে, অনেক আন্দোলন করতে হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা অর্জন করতে হয়েছে, যেটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ইদ্রিস মামা। ওনার সাথে আমি স্মরণ করি যারা নবীনগর কলেজে প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলেন, আমি যাদেরকে নবীনগরে 80-র দশক থেকে চিনি, যাদেরকে পেয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য স্যারের সাথে যারা সহকর্মী ছিলেন, যে হেমেন্দ্র স্যারকে আমি স্মরণ করি, সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান সাহেবকে স্মরণ করি, প্রফেসর শাহজাহান সাহেব, অলিউল্লাহ সাহেব, শহীদুল ইসলাম খান সাহেব এবং কামরুল ইসলাম সাহেব। এই নামগুলা কেন আসছে? তারা প্রত্যেকের রক্তের এবং গ্রাম জড়ানো। আমি আরেকজন টিচার, আজকে শাহজাহান স্যারের সাথে গৌরাঙ্গ আপনি কথা বলার পর আমি কথা বলেছি, এবং আমি মনে মনে চেয়েছিলাম যে আমিও তো বলেছিলাম আপনাকে যে স্যার যাতে পাই তাইলে আমরা ভালো হয়। তা আনন্দিত ওনাকে পেয়ে। বলেছেন যে এই কলেজটা প্রতিষ্ঠা লগ্ন থেকে যখন বিদ্যুৎ ছিল না, হাবিবুর রহমান স্যার কিভাবে বলছে যে হারিকেন বাতি জ্বালায় রাত্রে 11টা পর্যন্ত কাজ করেছেন, তার সাথে জড়িত ইদ্রিস মামা। তারা যে বলছে অলিউল্লাহ স্যার এই কলেজের মাটি ভরাটের জন্য কিভাবে কাজ করেছেন, রাত্রে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকেছেন। সেই ঘটনাগুলো আজকে যারা দেখে নাই, সেই বেসরকারি নবীনগর কলেজ ছিল শক্তিশালী নবীনগর। নবীনগর সরকারি কলেজ আজকে মনে হয়েছে একটি দুর্বল নবীনগরের একটি কলেজের প্রতিষ্ঠা, যেটার শিক্ষার মূল্যায়ন অত্যন্ত কম, শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত কম। আজকে একটা পিয়ন নিয়ে কথা বলতে হচ্ছে, আজকে একজন আপনার কম্পিউটার ম্যানকে নিয়ে কথা বলছে, সাসপেন্ড করে দিলেন। এই ঘটনা কিন্তু এই বছরের ঘটনা না। আমি মনে করি বিগত 2, 4, 5 বছর থেকে শুরু হয়েছে বিদায় এই ধরনের ঘটনা শুরু হয়েছে। এই ধরনের একটি দুর্বল মানসিকতা, দুর্বল একটি ঘটনা নিয়ে আলোচনা করব আমরা, আর সাসপেন্ড করে দিবেন, কিন্তু রাঘব বোয়াল ধরা পাবে না। প্রিন্সিপাল সাহেবের কি ভূমিকা আমাকে জানতে হবে, এইটার গভর্নিং বডিতে কারা আছেন তাদের সম্পর্কে। আজকে আমি টিটুকে বলবো, আপনি নবীনগর কলেজের সাবেক বিপি, আপনি নবীনগরে আগামী দিনে প্রতিনিধি হতে চান, আপনি নির্বাচন করেন নবীনগর এমপি সাহেবকে। আমি বলতে চাই, অতীতেও আমি নবীনগর এমপি সাহেবদেরকে বলেছি, নবীনগরের মান উন্নয়নের জন্য, নবীনগরকে সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য নবীনগরের এই প্রতিষ্ঠানটাকে অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে আরো গড়ে তোলা দরকার। এই কলেজে যারা আসতেছেন, প্রিন্সিপাল যিনি যান, যাওয়ার পর উনি আর কিছু পর আর থাকতে চান না। যারা এই প্রফেসর হিসেবে যান 6 মাসের পরে আর টিকেন না। কি কারণে? নবীনগর জায়গাটা কি দুর্বল। আগে যারা চাকরি করতেন, যে নবীনগর, বাংলাদেশ যেমন মাছে ভাতে বাঙালি, নবীনগর ছিল মাছের জায়গা, নবীনগর ছিল দুধের জায়গা, নবীনগর ছিল টাটকা সবজির জায়গা। এখানে কেউ গেলে একবার আসতেন না। এখন হয়েছে নবীনগর চোরের জায়গা। খালি ব্যাগে যান নবীনগর, খালি ব্রিফকেসে নবীনগর যান আর ভর্তি করে চলে আসেন।
এই চোরদেরকে নির্ধারণ করতে হবে। এই চোরের নবীনগরকে চোর শূন্য করে এই নবীনগরকে আধুনিক নবীনগরে রূপান্তর করতে হলে দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করতে হবে, রাঘব বোয়ালকারা তাদেরকে চিহ্নিত করতে হবে। এই দুইজন পিয়নের কাছ থেকে আমি বলবো, অতীতে একটি গৌরাঙ্গ দেবনাথ অপু আপনি আরেকটা অনুষ্ঠানের কথা আমি বলেছিলেন, আপনারা টিটুকে আমি বলেছিলাম সাহস করতে পারতেছিলেন না, আমি বলেছিলাম আগামী দিন যাতে সকলে মিলে, আর কেউ না যাক, নবীনগর সাংবাদিকরা মানে নবীনগর থানার কি ঘটনা ছিল এবং ওই থানার সামনে যাতে আগামী দিন 24 ঘন্টার মধ্যে মানববন্ধন করা হয়। তারপর পরে আপনি সকাল ঘুরে মেসেজ দিয়েছিলেন তসলিম ভাই কাজ হয়েছে, ওসি সাহেব আমাদের সকলকে চা খেতে বলেছে। কাজী নবীনগরের প্রতিনিধি যদি শক্তিশালী হয়, নবীনগরের প্রতিষ্ঠান শক্তিশালী হইতে বাধ্য, নবীনগরের গভর্নিং বডি যদি শক্তিশালী হইতে হয়, নবীনগরের কলেজ শক্তিশালী হইতে বাধ্য। ইদ্রিস মামা একজন শক্তিশালী লোক ছিলেন, ওনার সামনে দিয়ে কোনো ছাত্র দুর্নীতি করবে, ওনার সামনে দিয়ে কোনো ছাত্র হাঁটবে, আমার যতটুকু জানা ওনার নামটা শুনলে 40 গজ দূর দিয়ে লুকায় চলে গেছে। অধ্যাপক হাবিবুর রহমান সাহেব এমন মানুষ ছিলেন, ওনার একটা রাজনীতিক প্রিয় ছিলেন, ওনার হয়তো একটা রাজনৈতিক দর্শন ছিল, কিন্তু আমার মনে হয় ইদ্রিস মামা স্বীকার করবেন উনি একজন সৎ মানুষ ছিলেন। তখনকার বেসরকারি নবীনগর কলেজটা কেমন ছিল? আমি মনে করি নবীনগরের সরকারি কলেজের চাইতে বেসরকারি নবীনগর কলেজ অনেক শক্তিশালী। তখনকার ব্যক্তিগুলো, অলিউল্লাহ স্যারের কথা যে আমি বললাম, ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিল? শ্রদ্ধা করলে এমন শ্রদ্ধা করতে হতো, দেখতে মনে হতো যে একজন ফেরেস্তা। হেমেন্দ্র স্যার কেমন ছিলেন? আপনার কামরুল ইসলাম স্যার কেমন ছিলেন? শহীদুল ইসলাম স্যার বাংলা প্রফেসর কেমন ছিলেন? আপনার তারপর নজির স্যার কেমন ছিলেন? এই স্টাফ গুলা আজকে কি এর চাইতে শক্তিশালী নবীনগর হইতে পারতো না? একজন নবীনগরের প্রতিনিধি যদি মনে করেন আমি এমক জায়গার একজন ব্যক্তিকে নবীনগর কলেজে নিয়ে আসতে বাধ্য, নবীনগর কলেজের আজকে অনার্স কলেজ, সেটার জন্য আরো 5টা ক্লাস, আরো 5টা সাবজেক্ট খুলতে হবে। নবীনগরের আপনার ছাত্রাবাস গুলা উন্নত হবে, নবীনগরের অভিভাবকদের মন মানসিকতা উন্নত হবে। নবীনগরের ছেলেরা যখন নবীনগর কলেজ থেকে পাশ করে আজকে বিভিন্ন জায়গায় টিকতো, বেশি বেশি মেডিকেলে যাইতো, আপনার বিভিন্ন বুয়েটে আসতো, চুয়েটে যাইতো, তাহলে আজকে নবীনগর থেকে মানুষ অন্য জায়গায় পড়াইতে চলে আসতো না, দেখতো যে নবীনগরের রেজাল্টটাই ভালো অন্য জায়গায় রেজাল্টের চেয়ে। আজকে নবীনগরের দুর্দশার জন্য আমি মনে করি এই দুইজনকে সাসপেন্ড করে দিয়ে এই দুঃখজনক ঘটনা না করে তাদের কাছ থেকে উদ্ধার করতে হবে। একজন কম্পিউটারম্যান কম্পিউটার শিট পাল্টাই দিবেন, কম্পিউটার শিটে সাইন করে থেকে রেজাল্ট শিটে সাইন করেন কে? কাজে অতীতে এই ঘটনা ঘটেছে, এটা 2-4-5 বছর নাগাদ করতে করতে এই পর্যন্ত আসছে বিদায় এই ধরনের ঘটনা ঘটেছে। তবে এই ধরনের ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, নবীনগরের শিক্ষার মান উন্নয়ন নিয়ে, আমরা আলোচনা করব নবীনগরের কলেজের শিক্ষার মান উন্নয়ন নিয়ে, আমরা আলোচনা করব নবীনগরের কিভাবে পরিবেশ উন্নয়ন হয়, নবীনগরে আরো 2টা কিভাবে ছাত্রাবাস হয়, নবীনগরে কিভাবে আর একটা ছাত্রাবাস হয়। এইগুলো তো আলোচনা করতেই পারলাম না। আজকে দুঃখজনক একটি ছোট্ট ঘটনাকে এমন বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করব এই ঘটনাটা যাতে রাবুয়ালরা অবশ্যই ধরা পড়বে, নতবা আমি বলবো গোলাম হোসেন টিটুর নেতৃত্বে, একজন সাবেক ছাত্রনেতার নেতৃত্বে যদি 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রাঘব বোয়াল ধরা না পড়ে, নবীনগর কলেজকে বিকল করে দেওয়া হবে, নবীনগরের সামনে মানববন্ধন হবে আপামর জনতাকে নিয়ে, নবীনগর পাইলট স্কুলকে নিয়ে, নবীনগর গার্লস স্কুলকে নিয়ে। আগামী দিনে যারা গার্লস স্কুল থেকে নবীনগর গার্লস স্কুলের ছাত্রীরা নবীনগর কলেজে ভর্তি হবে, আগামী পাইলট স্কুল থেকে যারা ছাত্র ভর্তি হবে, তাদের যদি মেসেজ এটা হয়, একটু পরীক্ষা শুরু হবে যে দুর্নীতিবাজ কোনো ছাত্রছাত্রী, নকলবাজ কোনো ছাত্রছাত্রীর জায়গা নবীনগর কলেজে হবে না। নবীনগরের হইতে হবে আদর্শবান ছাত্রদের জায়গা, নবীনগর হবে মেধাবী ছাত্রদের জায়গা। কাজী এটা আমি গোলাম হোসেন টিটুকে দায়িত্ব দিলাম, তার নেতৃত্বে একটি মানববন্ধন হবে শক্তিশালী নবীনগর, যেটা সারা নবীনগর নয়, শুধু সারা বিশ্ব দেখবে একটা দুর্নীতির জন্য নবীনগর কি করতে পারে। যদি 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে নবীনগর ওসি সাহেব চায়ের দাওয়াত দিতে পারে, আমার মনে হয় সাংবাদিক টিটু ভুলে গেছে কিনা আমি জানি না, আমি গৌরাঙ্গ ভুলে গেছে কিনা আমি জানি না, এই টকশুর পরে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন হয়েছিল। কাজে নবীনগর কলেজও অ্যাকশন হবে আমি মনে করি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আনমিউট হতে হবে, কথা শুনি না। অনেক ধন্যবাদ টিটো। আমার মনে হয় এটা মিউট ছিলাম, মানে আমি বলছিলাম যে আলোচনাটা বেশ জমে উঠেছে। আমার মনে হয় দ্বিতীয় রাউন্ডে আমরা প্রত্যেকের কাছ থেকে আবার একটু 2 মিনিট করে শুনবো। শুরুতে একটু আসতে চাই
আরেকবার পিয়ার হাসান রিয়াজের কাছে। তবে তার আগে তসলিম ভাই একটি নতুন তথ্য দিয়েছেন। ইদ্রিস স্যার সহ যারা আছেন এখনো প্যানেলে বা যারা শুনছেন তারা নিশ্চয়ই কথাটা হয়তো গুরুত্ব দিয়ে একটু ভাববার বিষয়। একেবারেই নতুন তথ্য। তসলিম ভাই বলেছেন যে ঘটনাটি এবারেই নতুন নয়। তার ধারণা বা তার বিশ্বাস যে ঘটনাটি 2, 4, 5 বছর ধরে হয়তোবা কলেজে ঘটনাটি ঘটছে। সুনির্দিষ্টভাবে কিন্তু অ্যাডভোকেট জাকারিয়া সরকার তসলিম, যিনি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন সিনিয়র আইনজীবী, পরিষ্কার বললেন যে গত 2, 4, 5 বছর ধরে হয়তো এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু এবারই প্রথম তারা ধরা গেল। এবং যেটি বারবার বলা হচ্ছে যে রাঘব বোয়ালদেরকে বের করতে হবে এবং এর কঠোর শাস্তির বিধান করতে হবে। আমরা একটু পিয়াল হাসান রিয়াজ কি আছেন না চলে গেছেন? পিয়াল হাসান রিয়াজ কি আছেন? আচ্ছা, সম্ভবত চলে গেছেন। আমরা তার কাছে একটু আসতে চাচ্ছিলাম। তাহলে আমরা একটু আসতে চাই আর শাহিন রাজা টিটুর কাছে। এনাদার গণমাধ্যম কর্মী যুক্ত হয়েছেন। টিটু, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, ধরেন আচ্ছা রিয়াজ আসছে, আমার মনে হয় রিয়াজ যেহেতু মানে নিউজটা প্রথম করেছে, আমার মনে হয় তারই সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, রিয়াজ, ধরো এই মুহূর্তে দর্শক যুক্ত হয়েছেন, তারা এই পুরো ঘটনাটির কিছুই জানেন না। হুট করে তারা দেখলেন যে আজকের বিষয়বস্তু নবীনগর সরকারি কলেজে এসব হচ্ছেটা। তারা অনেকে আমাকে লিখছেন যে দাদা আসলে কি কি ঘটনা ঘটেছে নবীনগর কলেজে, মানে আপনি যে লিখলেন হচ্ছেটা কি। সেই সমস্ত দর্শকদের জন্য কিংবা আমরা যারা এখনো প্যানেলে আছি, অনেকে ধোঁয়াশার মধ্যে আছি, যে শুধু বলা হচ্ছে যে ঘটনার মূল নায়করা ধরাছোঁয়ার বাইরে। অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেদিন বা গত যেটি 26 তারিখে, আমি অবশ্যই প্রথম জানলাম যে 26 তারিখ তদন্ত কমিটি, কিন্তু রিপোর্ট হয়েছে 29 তারিখ। একটু কন্ট্রিবিউশন মনে হচ্ছে, আরে মানে কেমন জানি একটু সাংঘর্ষিক। অ্যাকচুয়াল কি ঘটনাটা ঘটেছে এই মুহূর্তে যদি সবাইকে একটু পুরো বিষয়টা আপনি ক্লিয়ার করেন, কি ঘটেছিল, কি অনিয়ম, কি দাদা দুর্নীতি? ধন্যবাদ আমাকে পুনরায় আবার সুযোগ করে দেওয়ার জন্য। আহ এখানে যে মূল বিষয়টা হয়েছে লাঘব বোয়াল ধরাছোঁয়ার বাইরে। এখন আমি এই বিষয়টা নিয়ে আসলে অনুসন্ধান করতেছি। আর আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে আমি অনুসন্ধান করে আমার কাছে প্রায় 70% তথ্য চলে আসছে। তো সেক্ষেত্রে দ্বিতীয় যে পর্বটা আমি করব, আশা করি সকলেই আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। আর আমার নিউজের মধ্যে আশা করি আমি সকলের যারা যারা জড়িত এখানে আমি সবার নামে এখানে প্রকাশ করব। সেক্ষেত্রে নিউজটা করার আগ পর্যন্ত দাদা আসলে আমি আপনার অনলাইনে টক শোতে আমি আসলে বিষয়গুলো বলতে পারতেছি না। কারণ এখন যদি আমি এটা প্রকাশ করে দেই তাহলে তো আসলে আমার নিউজটার মধ্যে কোনো গুরুত্ব থাকবে না। তো একটু অপেক্ষা করেন, 2-3 দিন বা 4 দিনের মধ্যে আশা করি আমি আমার দ্বিতীয় পর্বটা আসলে করে ফেলবো। তো তখন আসলে জানতে পারবেন। না, আমি পিয়ার হাসান রিয়াজ, আমি আপনাকে প্রশ্নটা বুঝাতে পারিনি। আপনি সেকেন্ড পর্ব যেটা করবেন এটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, আই হ্যাভ নাথিং টু সে। বাট আমি বলছি যে রিপোর্টটা আপনি করেছেন এবং যে রিপোর্টটা ভিত্তিতে আমি আবার সকলের সঙ্গে কথা বলে আমিও কালে কণ্ঠে করেছি, আমি আমার বক্তব্যটা নিশ্চয়ই শেষের দিকে দেওয়ার চেষ্টা করব। আপনি প্রথম রিপোর্টটাতে আসলে যেগুলি আমি বলছি যে এই মুহূর্তে অনেক দর্শক যুক্ত হয়েছেন, তারা হয়তো এর আগে আসলে কিছু জানেননি, তারা আমাকে ইনবক্সে লিখছেন যে দাদা আপনি যে বিষয়বস্তু লিখেছেন নবীনগর সরকারি কলেজে আসলে হচ্ছেটা কি, আসলে কি হয়েছিল। এই যে আপনি লিখলেন যে নবীনগর সরকারি কলেজে অকৃতকার্য যারা উচ্চ মাধ্যমিক, যারা নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের কাছ থেকে যেটি অভিযোগ করা হয়েছে যে ওই 2 পিয়ন কিংবা কোনো চক্র কিংবা রাঘব বোয়াল তারা আপনার রিপোর্টে আছে যে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই বিষয়টা যদি একটু মানে একটু যারা রিপোর্টটি পড়েননি আচ্ছা তাদের জন্য যদি একটু বলেন। আচ্ছা দাদা, আমি বিষয়টা আপনাকে স্পষ্ট করে দিচ্ছি। সেটা হলো যে আপনার আমি প্রথমেই কিন্তু বিষয়টা স্পষ্ট করেছি। সেটা হলো যে আপনার 4-5 জন শিক্ষার্থীর কাছ থেকে আমি সেই তথ্যটা পেয়েছি। হ্যাঁ, 5 জন শিক্ষার্থীর বক্তব্য আমার ফোনে এখনো আছে। হ্যাঁ, সেটা হলো যে অনেকের থেকে আপনার 10,000 নিয়েছে, 5,000 নিয়েছে, 20,000 টাকাও নিয়েছে। তো সেক্ষেত্রে কেন নিয়েছে, কেন নিয়েছে, কেন কি বলে নিয়েছে? তাদেরকে বলা হয়েছিল যে তোমরা পরীক্ষার খাতায় যদি না লিখতে পারো তারপরে তোমাদেরকে আমরা ফর্ম ফিল আপ করার সুযোগ করে দিব। তো এইসব লোভনীয় আহ, প্রস্তাব পাওয়ার পরে মানে স্টুডেন্টরাও আপনার সেই সুযোগটা এই কাজে লাগিয়েছিল।
মানে সেই স্টুডেন্ট বলতে যারা অকৃতকার্য হয়েছিল টেস্ট পরীক্ষায়। হ্যাঁ হ্যাঁ রাইট, না অকৃতকার্য না, মানে তাদেরকে তাদেরকে একটা লোভনীয় প্রস্তাব যে দিয়েছিল সেটা হলো যে আপনাকে যখন একজন প্রস্তাব দিবে যে তুমি পরীক্ষা না দিলেও তোমাকে আমি পাশ করিয়ে ফর্ম ফিল আপের সুযোগ দিব, তো সেক্ষেত্রে একজন শিক্ষার্থী তো লেখাপড়া করার কোনো সুযোগই নাই, বা সে করবেও না, তো সে টাকা দিয়েছিল, এই অবস্থা ছিল আর কি বিষয়টা। ওই টাকাগুলি আপনার কাছে যে 5-7 জন শিক্ষার্থী ইন্টারভিউ দিয়েছে, বা আপনি যেটা রেকর্ড করে বলছেন যে আমি এটা রেখে দিয়েছি, কারণ শিক্ষার্থীদের কোনো বক্তব্য যদি টেলিভিশনে যায় বা তাদের নাম যায়, তাহলে কর্তৃপক্ষের দৃষ্টিতে তারা হয়তো পরীক্ষার সময় নানান নাজেহাল হতে পারেন। সে কারণে তাদের নাম না দেওয়া কিংবা তাদের ভিডিও ফুটেজগুলো না দেওয়াটাই আমি মনে করি একজন সাংবাদিকের ইথিক্সের মধ্যে পড়ে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, টাকাগুলো কি সরাসরি ওই 2 পিয়নের হাতে দিয়েছে নাকি অন্য কারো কাছে দিয়েছে, এরকম কিছু জানতে পেরেছেন? এখানে আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করছি। আপনার একজনের কাছে আপনার মানে একজন আপনার স্টুডেন্ট গুলোকে প্ররোচনায় ইয়া করতো, প্ররোচনা দিত। তো একজন প্ররোচনার পরে শামীমের কাছে নিয়ে আপনার টাকাগুলো দিত। হ্যাঁ, তো সেক্ষেত্রে ও আরেকজন যে আছে সে জানতো না যে টাকাগুলো আসলে শামীম মানে নাইট গার্ড, শামীম মানে নাইট গার্ড, হ্যাঁ, নৈশ প্রহরী। হ্যাঁ নৈশ প্রহরীর কাছে যখন টাকাগুলো দিত, মানে সে আবার জানতো না যে কত টাকা দিত। তো হয়তোবা তাদের মধ্যে একটা কমিশন বাণিজ্য ছিল, বাট সেটা তো আমরা জানি না। এক্ষেত্রে রাজীবের অপরাধটা কি, যে রাজীবকে আজকে সাসপেন্ড করা হয়েছে? রাজীবের অপরাধ হলো যে ও তার তার কথা শুনে সেই স্টুডেন্টদেরকে তার শামীমের কাছে নিয়ে যেত, সেটাই তার মূল বিষয়। মানে রাজীব ছিল কালেকশন করা, ছাত্রদেরকে কালেকশন করে ওই নৈশ প্রহরীর কাছে নিয়ে যেত। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে নাইট গার্ড বা নৈশ প্রহরী সে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে আর সে বলে দিচ্ছে যে আপনারা পাশ করবেন, নিশ্চিত থাকেন, ফর্ম ফিল আপ আর পাশ না করলেও ফর্ম ফিল আপ করতে পারবেন এবং চূড়ান্ত পরীক্ষায় আপনারা অংশ নিতে পারবেন, এটি কি আপনার বিশ্বাস হয়েছিল? দাদা আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো যে বর্তমান জেনারেশন কিন্তু আমরা এক পর্যায়ে অলস প্রকৃতির। তো সেক্ষেত্রে আমরা যদি খাতা কলমে না লিখে ফর্ম ফিল আপ করতে পারি, তাহলে তো স্বাভাবিক বিষয়। মানে এখন যে জেনারেশনটা স্টুডেন্টরা যেটা চিন্তা করে যে আমরা সিম্পল ভাবে টাকা দিয়ে চলে যাব, বিষয়টা এরকমই হয়েছে। অনেক ধন্যবাদ। আমি একটু ইদ্রিস স্যারের কাছে আরেকবার আসবো। তার আগে আমি যে ঘটনাটি শুনেছি আমি একটু শেয়ার করতে চাই, আমার মনে হয় আলোচকদের কথা বলতে সুবিধা হবে। আমি মিনিমাম অন্তত 5 থেকে 6 জন শিক্ষকের সঙ্গে কথা বলেছি, কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি এবং কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলেছি, এবং প্রত্যেকের বক্তব্য উইথ রেকর্ড মাই অ্যানাদার টেলিফোন, মানে মোবাইল। সামারি করে ছোট্ট করে যদি বলি, একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই মুহূর্তে আমি সঞ্চালক না, যদি ধরেন আমাকে প্রশ্ন করেন যে আমি কি জেনেছি, যে গৌরাঙ্গ তুমি কি জেনেছো, খুব ইন্টারেস্টিং একটি বিষয় যেটি আমি আসলে পিয়ার হাসান রিয়াজের কাছ থেকে পাইনি। মূল ঘটনাটি কি এবার আপনারা শুনুন, যাদের কাছ থেকে আমি বিষয়টা পেয়েছি, আমার ইদ্রিস স্যারের কথা বলতে সুবিধা হবে। এরকম একটি ঘটনা আমি আমার আজ থেকে 40 বছর আগে আমি যখন মেট্রিক পরীক্ষা দিই 1986 সালে, তখন আমি আমার কিছু বন্ধু বান্ধবকে এরকম অনৈতিক ঘটনার সঙ্গে জড়িত থাকতে দেখেছি নিজ চোখের সামনে। এরকম একটি ঘটনা 40 বছর পর আজকে শুনলাম কিছু শিক্ষকের কাছ থেকে, এবং তারা আমাকে ওইসব কন্ডিশন দিয়েছে যে দাদা প্লিজ আমাদের নাম ব্যবহার করবেন না, আপনি যদি এটা রিপোর্টে উল্লেখ করেন। বিষয়টা হচ্ছে, কয়েকজন শিক্ষার্থী প্রিন্সিপাল স্যারের কাছে যান এবং এটি নৈশ প্রহরী শামীম কিংবা রাজীব কিংবা তাদের দুজনকে যেই সমস্ত শিক্ষকরা পেছন থেকে পেট্রোনাইজ করেন কিংবা শেল্টার দেন, তাদের পরামর্শে ওই শিক্ষার্থীদেরকে বলা হয়েছে যে তোমাদের যে খাতাগুলি দেখা হয়েছে নির্বাচনী পরীক্ষায়, সেই খাতাগুলিতে কেউ 4, কেউ 5, কেউ 6, কেউ 7, বেলো অফ 10, 10-এর নিচে নাম্বার দেওয়া হয়েছে এবং সবাইকে তোমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে। ওই খাতাগুলো তোমরা আবার দেখতে চাও, প্রিন্সিপালকে বলবা যে স্যার আমরা যেই পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষাতে এত কম নাম্বার পাওয়ার কোনো সুযোগ নেই, আমরা আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা সেই আমাদের খাতাগুলি দেখতে চাই। তখন প্রিন্সিপাল স্যার ওই শিক্ষক যারা খাতাগুলি দেখেছেন তাদেরকে বলে সেই খাতাগুলি প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে আসেন, এবং সেই খাতাগুলো দেখে প্রিন্সিপাল স্যারের চোখ উপরে উঠে যায়। কারণ খাতার ভেতরে শিক্ষার্থীরা এত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, সেই অনুযায়ী 5, 6, 7, 8, 9 দেওয়ার কোনো সুযোগ নেই। সেখানে পাওয়ার কথা 40, 50, 60 বা 30, 35-এর উপরে। তখন প্রিন্সিপাল স্যার নাকি শিক্ষককে জিজ্ঞেস করেছেন, সেই শিক্ষক যিনি নাম্বার দিয়েছেন, যে এই শিক্ষার্থীরা যে অভিযোগটা করলেন এই অভিযোগ তো সম্পূর্ণ সত্য, তাহলে আপনার নাম্বার কেন দিলেন না? তখন ওই শিক্ষকরা খাতাগুলি হাতে নিয়ে তাদের আবার মাথা ঘুরতে থাকে
মানে চড়ক খেলতে থাকে। তারা তখন বললেন যে, স্যার আমরা তো এই খাতা দেখি নাই, এই খাতা তো আমরা পাইনি, আমরা তো ভিতরে একদম ব্ল্যাঙ্ক সাদা কাগজ দেখেছি, মানে কিচ্ছু লেখা নাই, তো আমরা নাম্বার কোত্থেকে দেবো? তখন ওই যে স্টেপলার মারা থাকে খাতার মধ্যে, এই কথাগুলো কিন্তু স্যারদের ভাষ্য অনুযায়ী এবং এই মোবাইলের মধ্যে উইথ রেকর্ড। তো বললো স্যার এই এই স্টেপলার পিন তো স্যার এক জায়গায়, স্টেপলার পিন আরেক জায়গায় দেয়া। তখন তারা পুরো বিষয়টা নিশ্চিত হলো ওই নৈশ প্রহরীদের সাথে এই শিক্ষার্থীদের সম্ভবত যারা এদেরকে কন্ট্রোল করেছেন তাদের পরামর্শ অনুযায়ী বলেছেন যে এই প্রশ্ন তাদের কাছে আগে ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো এনাদার লুজ পেপারের মধ্যে বাড়ি থেকে লিখে এনে তারা ওই খাতাগুলো যেগুলির মধ্যে কোনো কিছু লেখা ছিল না, পিনটা খুলে ভেতরে লুজগুলি বের করে ওই শিক্ষার্থীদের আবার নিয়ে আসা সেই পেপারস গুলো ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। দিয়ে তখন তারা বলছে, এবার প্রিন্সিপালের কাছে গিয়ে বললো যে এত এত লিখলাম, আমার রেজাল্ট কোথায়, আমার তো আমি রেজাল্টই পাই। এই হচ্ছে মূল ঘটনা। তখন প্রিন্সিপাল স্যার নাকি ওই ছেলেরা যারা শিক্ষার্থীরা গিয়েছিল তাদেরকে বলছে যে তোমরা সত্য করে বলো, আর নাহলে তোমাদেরকে এক্ষুনি আমরা পুলিশে দেবো। তখন ওই শিক্ষার্থীরা সেটা নাকি স্বীকার করেন যে হ্যাঁ, এই লোকের পরামর্শে আমরা লুজগুলো বাড়ি থেকে নিয়ে আসছি এবং সাদা কাগজগুলি বের করে ভিতরে দিয়ে আমাদেরকে বলা হয়েছে এইভাবে কথা বললে আমাদের নাম্বারগুলো বাড়িয়ে দেওয়া হবে, এবং সেই জন্য আমাদেরকে কাউকে 5,000, কেউকে 10,000, কেউকে 15,000, কাউকে 20,000 এইভাবে নাকি টাকাটা নেওয়া হয়েছে। এই হচ্ছে রিয়েল ঘটনা। এটি অন্তত 4 জন শিক্ষকের কাছ থেকে আমার জানা। এইরকম একটি অনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত অকৃতকার্য শিক্ষার্থীদেরকে বলা হয়েছে যে টাকার বিনিময়ে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে, এবং সেভাবেই তাদের মার্কস বাড়িয়ে তাদের প্রত্যেককে ফর্ম ফিল আপ করার সুযোগ করে দেওয়ার কথা ছিল। কিন্তু যখন অনেকেই সেই সুযোগটা পায়নি তখন এগুলি গণমাধ্যম, ফেসবুক কিংবা অন্য জায়গায় এগুলি লিক আউট হয়ে যায় এবং আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়। জনাব মোহাম্মদ ইদ্রিস, আমাদের প্রফেসর ইদ্রিস, আমাদের সরাসরি শিক্ষক, শ্রদ্ধেয় স্যার, কি বলবেন এই অবস্থায় যদি ঘটনাটি এইরকমই হয়ে থাকে? তোমাকে অনেক ধন্যবাদ। এই ধরনের ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য যখন খাতা পরীক্ষা শেষ, খাতা দিয়ে দেওয়া হয় যিনি দেখবেন পরীক্ষকের কাছে, উনি খাতা দেখার পর ওই খাতায় তো আর কোনো কাগজ ট্যাগ হওয়ার কোনো সুযোগ নাই, খাতা ওনার কাছে থাকবে। রেজাল্ট না হওয়া পর্যন্ত আমাদের এরকম কথা থাকে যে খাতা ফেরত দিবে কোথায়, সরাসরি পরীক্ষা কমিটির এখানে চলে আসবে। এই খাতা প্রিন্সিপালের তত্ত্বাবধানে থাকবে। এই খাতা তো এখানে কোনো অন্য কোনো লোডশিট বা কোনো ট্যাগ করার কোনো সুযোগ নাই। সেটা কিভাবে হলো? আমি তো একজন অধ্যক্ষ ছিলাম, আমি নবীনগর যতদিন ছিলাম পরীক্ষা করেছিলাম। এই প্রশ্নটা আমি কয়েকজন শিক্ষককে করেছিলাম যে এই খাতাগুলি তো যারা শিক্ষক, যারা খাতাগুলি দেখবেন তাদের কাছে খাতাগুলি থাকবে। হ্যাঁ, কিন্তু তিনারা আমাকে বলেছেন যে সে খাতাগুলো তিনারা রেখেছেন কলেজের ভিতরেই, এবং সেই খান থেকে ওই যে 2 পিয়ন যারা আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা সেই খাতাগুলি সেখান থেকে নিয়ে এই প্রসেসে ভিতরে স্টেপলার পিন খুলে এই কাজটি করা হয়েছে বলে তারা সেটা দাবি করেছেন। এটি হচ্ছে মূল ঘটনা স্যার। আপনি যদি কালকে প্রিন্সিপালের সাথে কথা বলেন নিশ্চয়ই চলে যাবে বুঝতে তোমার পরীক্ষকের বাড়িতে। না, এটা নাকি তো পরীক্ষকের বাড়িতে চলে যাবে। এটা নাকি মূলত ওই পিয়নদেরকে জিজ্ঞেস করার পর এই বিষয়গুলো বের হয়ে আসছে আর কি। আমাকে যেটা তারা বলেছে এবং উইথ রেকর্ড আমি সেই কথাগুলো রেখেও দিয়েছি। বাকিটা হয়তো কালকে আপনি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললে বুঝতে পারেন। তা না হলে কি করে একজন আমি তো কথা বলবো এখানে, মনে করো একটা জিনিস সূক্ষ্ম কারচুপি আছে না কয়, এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে এবং সূক্ষ্ম তদন্তের প্রয়োজন আছে। ঘটনাটা কি এখানে বুঝলি? এখানে একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে এবং সূক্ষ্ম একটা তদন্ত হওয়া দরকার। যারাই তার সাথে জড়িত কঠোর শাস্তি না, এদেরকে মানে সোজা কথা জেলের ভাত খাওয়াই দিব। আমার সোজা কথা, আমি এই বয়সে আপসীন। একটা শিক্ষা দেওয়া ফাইজলামি নাকি? এই ধরনের ঘটনা আমার এখানে ঘটছে মানে মনে করো আমি যখন মহিলা কলেজে ছিলাম, একজন শিক্ষকের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে। আসার পর তার কাছে খাতা নিয়ে আসছে, সে কাজ করছে মানে কি নাম্বার কমাই দিছে। একটা লোক পাওয়ার কথা মনে করে 10, তারা দিছে 6, প্রাইভেট পড়ে নাই। আর যারা প্রাইভেট পড়ছে 10। তখন আমি একজন তৃতীয় পরীক্ষক দিয়া আমি খাতা তোমার কোন পরীক্ষণ যেটা করে আর কি আমি পড়াইছি আর কি, একজন শিক্ষক দিয়া তখন ধরা খাইছি। তারা শোকজ করছি, সে বেসরকারি শিক্ষক ছিল আর কি, গেস্ট টিচার ছিল আমার মহিলা কলেজে, তাদেরকে আমি সাসপেন্ড করে দিচ্ছি। কিভাবে খাতা তার বাসা থেকে নিয়ে আসা আরেকজনের খাতা লোডশিট লাগাই দিয়া, এটা তো সম্ভব না।
আমি প্রিন্সিপালের কথা বলবো যে কিভাবে কি হয়েছে। আর আমি হয়তো আগামী সপ্তাহে আসতে পারি, রবীন্দ্রনাথ আসলে আমি একবার কলেজে যাবো। যে ঘটনাটা আমাকে অত্যন্ত মানে ব্যথা বেদনা দিচ্ছে, কারণ এই একটা কলেজের জন্য অনেক কষ্ট করছি, ছাত্র জীবনে করছি, শিক্ষকতার জীবনে করছি, তোমরা নিজেরাও জানো। হ্যাঁ, আমাদের কত কষ্ট করে তোমাদের লেখাপড়া করেছি, কিন্তু অনৈতিক কোনো কাজ করেছে তোমাদেরকেও জন্য আমরাও করি নাই, এগুলো তোমরা বলতে পারবে না। এগুলো নকল ছিল না বেসরকারি আমলে, যে কারণে এখান থেকে তোমার শ্রীগাইল ও 14 গ্রাম ওই কোন দেশে গিয়ে পরীক্ষা দিছে। আমরা অভাবের মধ্যে ছিলাম, কিন্তু আজকে সত্য কথা বলতে কি, যারা পিয়ন তারাও তো সরকারি চাকরি করে। তুমি কল্পনা করতে পারো না একটা পিয়ন কত চলবেন। এখানে সরকারি চাকরি ফাইজলামি করবো আর এদেরকে ছেড়ে দিব, এই জন্য আমার লেখাতে আছে, দেখবো আমি লিখছি কোনো অবস্থায় তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। একদম আমরা আশা করব স্যার আপনি আমি কঠোর শাস্তির দাবি করছি। অবশ্যই, এবং আপনি অবশ্যই বিষয়টি নিয়ে প্রিন্সিপাল মহোদয় এবং মাননীয় সাংসদ এবং যদি সুযোগ থাকে আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনি কথা বলে আমরা মূল ঘটনাটার পেছনের যে অন্তরালের ঘটনা সেটি আমরা জানতে চাই কিংবা জানাতে চাই। আসতে চাই একটু আবার সাংবাদিক শাহিন রাজা টিটু। টিটু, পুনঃতদন্তের যেই প্রস্তাবনাটি এসছে এর সঙ্গে আপনি কতটা সহমত, এবং লাস্ট যে আপনি বর্ণনাটা শুনলেন এর সঙ্গে আপনি কোনো যোগ করবেন কিনা? জি, আসলে পুনঃতদন্তের যে দাবিটা করেছিলাম এটা ইদ্রিস স্যার সমর্থনে আমার মনে হয় আমার এই দাবিটা পূর্ণ হবে ইনশাল্লাহ। আশা করি পুনঃতদন্তের একটা ব্যবস্থা হবে। এখন স্যার আমরা তো আসলে ঘটনা শোনার পর বলা এখানে গৌরাঙ্গদা একটু ভুলে গেছে। ওই স্যার আসলে কি এখনো আমরা জানতে পেরেছি কোন কোন বিষয়ে এই কাজটা হয়েছে? বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজবিজ্ঞান, ইসলামী ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা, যা যা সাবজেক্ট আছে, আমরা কিন্তু ঘটনার ডিপে ঢুকি নাই। মূল যে পিয়নরাই জড়িত না ওই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক জড়িত? আমরা যে জিনিসটা ওনারা বলতে যাচ্ছে সেটা হলো খাতা দেখার পর এখানের যারা শিক্ষক বৃন্দ আছেন বেশিরভাগই স্টেশন লিভ করেন। ওই খাতাগুলা টিচার্স কাউন্সিলের ড্রয়ার আছে প্রত্যেক শিক্ষকের জন্য আলাদা আলাদা করে। একদম একদম কলেজে থাকে, এটা আমি বিষয়টি বলতেছিলাম। রাইট, ওই ড্রয়ারে স্যারেরা খাতাগুলা রেখে যায়। রেখে যাওয়ার পর কেউ, এখন যে দুইজন তো দোষী প্রমাণিত হয়েছে, এই দুইজনকে যদি কেউ প্ররোচনা করে থাকে সেটা হয়তো আরো গভীর তদন্ত করলে বের হবে। ওরা ছাত্রদের সাথে যোগাযোগ করে ওই চুরি করলে একটা ফল্ট তো রেখেই যায়। এখন ধরা পড়ে কিভাবে? অরিজিনাল খাতায় যে লেখা, হাতের লেখা, আপনি যখন পরীক্ষার হলে বসে হাতের লেখা দিবেন ওই লেখাটা আর আপনি যখন বাসায় বসে আরামসে লিখবেন ওই লেখাটা কিন্তু স্যার মিলবে না। এবং এটা কিন্তু টিটু আজকে আমি আর আপনি যখন প্রিন্সিপাল রুমে ছিলাম তখন কিন্তু একজন সম্ভবত আইসিটির ওই যে কি যেন ম্যাথমেটিক্স এর যে টিচার আমাদের বা পাশে বসছিল, তিনি কিন্তু বলছিল যে ভেতরের লেখার সঙ্গে, ভেতরের কাগজগুলো লেখার সঙ্গে উপরের লেখার কোনো মিল ছিল না, যে কারণে ওই টিচাররা বলছিল স্যার এই লেখাটা তখন ছিল না। আপনি বলে গেছেন বিদায় আমি ঘটনাটা স্যারকে একটু বোঝাচ্ছি এবং এখানে যারা প্যানেলে আসে তো তখন ওরা ওই বলে এই নাইট গার্ড যায় বা রাজীব স্বামী প্রস্তাবনা দেয়, তোমরা এই অবস্থা, তোমাদের খাতায় আমরা ওই কিছু নাম্বার লিখে বা তোমরা লিখে আনবা, এটা আমরা ঢুকাই দেবো খাতাতে রাতের বেলা। এই করতে যায় কিন্তু আগের যে লেখা আছে স্যার ওই লেখাটা আর এরা মানে খুলতে পারে না আর কি। ওই যদি পুরাটা চেঞ্জ করে ফেলতো তাহলে কিন্তু আর জিনিসটা ধরা পড়ে না। এখন স্যারেরা দেখে যে এই লেখা তো দুই রকমের। আপনার মনে আছে একজন বলছিল, এক স্যার বলছিল যে কালিও নাকি, কালিটাও নাকি দুই রকমের, মানে প্রথম পাতায় কালি এবং ভিতরের কালি নাকি অ্যাডজাস্ট হয় না, মিলে না, এটাও স্যার বলছিলেন। ওই কলমটাতে স্যার দুই ধরনের কলম দিয়ে লেখছে, বাড়িতে আরাম করে লেখছে। তো এখন স্যার আমি যেটা বলতে চাই এখান আপনাদের যে ভয়ঙ্কর ঘটনা, মানে চিন্তার বাইরে কি যে মানে এদের মাথায় ঢুকলো কি করে। এখন নবীনগর আসলে আপনারা তো সবাই অতীতে ফিরে যাচ্ছেন, আমাদের কলেজের অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছে কিন্তু শিক্ষার মান আশানুরূপ এখন অগ্রগতি হয় নাই নবীনগর সরকারি কলেজে। ইদ্রিস স্যার যে কটা তারা আমাদেরকে বলছে কথা সত্য। আমি যখন ইন্টার পাস করি 957 জন ছাত্র ছিলাম, আমি যখন ডিগ্রিতে ভর্তি হই মাত্র 125 জনে ডিগ্রি পরীক্ষা দিছি। সবাই গেছে ওই সোয়ারা সিউরা
তারপরে কি বংশং বিভিন্ন কলেজে শুধুমাত্র নকল করার জন্য, কারণ নবীনগর সরকারি কলেজে নকল হয় না। এখন নকল তো স্যার অপরাধ করে একজন, এক্সপেল হয় একজন। এই যে ঘটনা 900 প্রহরীগণ করেছেন, সেটার জন্য তো স্যার একটা জাতির ক্ষতি হয়েছে। আমাদের এই অন্যান্য ধরেন যে বিষয়গুলো আছে, নবীনগর গভর্নমেন্ট কলেজ এবং নবীনগর মহিলা কলেজের মাঝেও মনে হয় একটা দ্বন্দ্ব আছে। ইভেন গভর্নমেন্ট কলেজের ভিতরে প্রিন্সিপাল ভার্সিস অ্যানাদার একটা গ্রুপ, একাধিক গ্রুপও হইতে পারে, 2-3টা গ্রুপে ওনারা বিভক্ত। পড়ালেখায় ছেলে মেয়েরা আজও, আমি আজকেও প্রিন্সিপাল স্যারকে বলেছি, আপনার অনেক শিক্ষক বৃহস্পতিবার 10টা 11টা 12টার দিকে চলে যায়, আবার রবিবারে আসে ঠিক 12টার পরে, মানে 3-4 দিন ছুটি বুক করে। এখন আপনাদের তো সবাই ক্যাডার অফিসার, যেমন সবুজ ভাইয়ের স্কুলে গেলে হাজিরা খাতারা দেখলে বলতে পারবো কে কোন দিন আসছে কোন দিন আসে নাই। এখন আপনাদের তো তারা হাজিরা খাতা নাই, আমরা দেখারও আর দেখতেও পারি না যে কে আসলো কে আসলো না। এই জন্য ভিতরের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, আপনি যেহেতু এই কলেজের ছাত্র প্লাস শিক্ষক এবং অধ্যাপক এবং অধ্যক্ষ, আপনি একটা কলেজের যত গুণের প্রয়োজন হয় সবগুলোই আপনার কাছে আছে। আপনি প্রয়োজনে মাননীয় জাতীয় সংসদ সদস্য সাহেবকে নিয়ে প্রথমে শিক্ষকদের মাঝে যে মনোমালিন্যতা আছে, আমি এটা আজকে টের পেয়েছি, এটা অফ দ্য রেকর্ড, এটা বলা অনলাইনে ঠিক না, ওনারা হয়তো বলবে না আমাদের মাঝে কোনো গ্রুপিং নাই, দ্বন্দ্ব নাই, বাট এটা ট্রু, ইউনিভার্সাল ট্রু, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। এটা নিরসন করে পড়ালেখায় যেন আজকে ওই যে কোচিং এর জন্য ছেলে মেয়েরা যায় আবদার করতে হবে, এই করতে হবে, এটি তো স্যার সিলেবাসটা যথাসময়ে শেষ করবে এই বলেই তো রুটিনটা করা হয়, তাহলে সিলেবাসটা যথাসময়ে শেষ হয় না, সেজন্য এক্সট্রা ক্লাস কোচিং এর প্রয়োজন হয়। আমি এও জানি, আজকে একটি কথা আক্ষেপ করে সকল অপরাধের মাঝে একটি কথা আমার প্রিন্সিপাল মহোদয়ের ভালো লেগেছে, সেটি হলো, আমি আপনার কথাতে বলি, নবীনগর গভর্নমেন্ট কলেজে অনার্সের স্টুডেন্ট আছে প্রায় সহস্রাধিক, 1000-এর উপর। এই প্রত্যেকটা স্টুডেন্ট হ্যালো হ্যালো টিটো আউট হয়ে গেছে। আচ্ছা, আমরা এবার আসতে চাই গোলাম হোসেন খান টিটোর কাছে। অনেকক্ষণ যাবত বসে আছেন গোলাম হোসেন খান টিটো, যদি শুনতে পেয়ে থাকেন, পুনঃতদন্তের একটি দাবি উঠেছে এবং সেটি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ইদ্রিস স্যারের কাছ থেকে। আপনি সেই পুনঃতদন্তের সঙ্গে কতটা একমত, এবং যে ঘটনাটি আমি এবং টিটো আজকে গিয়ে সেখানে আবিষ্কার করি, যেই গল্পটা বলছিলাম, অনেকটা একজন লিখেছেন যে এই গল্প তো সিনেমার কাহিনীকে হার মানিয়েছে, কি বলবেন আপনি? আপনার কাছে কি সেরকমই মনে হয়, নাকি আসলে নতুন কোনো কিছু যোগ করবেন? গোলাম হোসেন খান টিটু। টুকু আমি একটু পিছনে ফিরতে চাই। সেটা হলো 1987 সনে আমরা এই কলেজে, এই নবীনগর সরকারি কলেজে ভর্তি হই, নিয়মিত লেখাপড়া নিয়ে, ক্লাস নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়েও ব্যস্ত। 1993 সালে আমি নবীনগর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হই এবং 1993 সালেই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করি নবীনগর ছাত্র সংসদ নিয়ে। সেখান থেকে দাবি করেছিলাম, নবীনগর পরীক্ষার কেন্দ্র ছিল না, ব্রাহ্মণবাড়িয়া গিয়ে ডিগ্রি পরীক্ষা দিতে হইতো। তখন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পরীক্ষার কেন্দ্র নবীনগর সরকারি কলেজের ডিগ্রি পরীক্ষার কেন্দ্র এবং হোস্টেল, যেটা ছাত্রাবাস, 4তলা ভবন। তখন 1993 সালে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করেছিলেন। কিন্তু দীর্ঘ ইতিহাসে এই ধরনের ঘটনা আমরা সম্পৃক্ত হই নাই। যেমন অ্যাডভোকেট আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তসলিম ভাই একটা চমৎকার কথা বলেছেন, সেটা হলো যে এটা মনে হচ্ছে যে কয়েক বছর আগে থেকেই এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং হয়তোবা হচ্ছে, যে ঘটনা বলা হচ্ছে। তো যাই হোক, আমি মনে করি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছে সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আমিও মনে করি ইদ্রিস স্যারও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, এরপরে সাংবাদিক টিটু, রিয়াজ এবং সবুজ সবাই একটা চমৎকার কথা বলেছে যে আসলে এই দুইজন জড়িত বলে চূড়ান্ত মনে করা হচ্ছে না, এটার সাথে বেশ কয়েকজন জড়িত আছে বলে আমি মনে করি এবং এটা দ্রুত একটা পুনর্তদন্ত করে কারা জড়িত
এটা প্রকৃত রহস্য উদ্ঘাটন করা খুবই জরুরি বলে আমি মনে করি। এই দুইজনের ভিতরে দুইজনেই কাজটা করেছে, দুইজনকে শাস্তি দিয়ে আপনি পার পেয়ে যাবে, এটা মনে ঠিক হবে না। আমার মনে হয় আপনারা জানেন, ইতিমধ্যেই সাংবাদিকদের সাথেও বলেছে আমাদের এমপি মহোদয় যে দুর্নীতিকে উনি কোনো প্রশ্রয় দিবেন না। দুর্নীতি, চাঁদাবাজি এবং যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদেরকে কাউকেই ছাড় দিবেন না। সুতরাং আমরা মনে করি আপনার মাধ্যমে, হ্যালো, আমরা মনে করি আপনার মাধ্যমে, যেহেতু আপনি এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন, আমাদের নিখিল চন্দ্র সাহা, ডক্টর নিখিল চন্দ্র সাহা অত্যন্ত, উনিও গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সেই হিসাবে আমরা মনে করি যে আপনার মাধ্যমে বা প্রিন্সিপাল মহোদয় অতি দ্রুত আরেকটি কমিটি করে পুনর্তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে বলবো, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে বলবো, যারা সিনিয়র সাংবাদিক আছেন, আরেকটি কথা এখানে আসছে যে সিলেবাস নিয়ে কথা হয়েছে। আসলে প্রকৃত অর্থে যেভাবে ক্লাস করানো দরকার, সম্মানিত শিক্ষকগণ বা অধ্যাপক মন্ডলী তারা কতটুকু ক্লাস করাচ্ছেন এটা কেউ দেখার নেই। সুতরাং এটা আমার মনে হয় প্রতি মাসে হইলেও একবার নবীনগর সরকারি কলেজে গিয়ে তদারকি করা প্রয়োজন। আর তসলিম ভাই যে কথাগুলি বলেছে অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ কথা বলেছে। আসলে এটা নবীনগর সরকারি কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সারা দেশে, এবং নবীনগরের ভাবমূর্তি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সুতরাং এই ধরনের ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না হয় নবীনগর সরকারি কলেজে বা কোনো কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে, সেদিকে সকলেই দৃষ্টি দেওয়া খুবই জরুরি প্রয়োজন। আমরা মনে করি যে এই পরিস্থিতিতে আমরা একটা পরিত্রাণ পেতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার, এবং স্যারে বলছে প্রয়োজন বোধে তাদেরকে কারাগারে বা জেলে নিক্ষেপ করার জন্য। আসলে সত্যিকার অর্থে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক, লজ্জাজনক। এই ধরনের ঘটনা কেউই প্রশ্রয় দিতে পারে না, আমরাও দেই না। সুতরাং আমরা পুনর্তদন্ত করে আরেকটি তদন্তের মাধ্যমে, স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী যারা, প্রকৃত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ গৌরাঙ্গ দাদা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একদম শেষ পর্যায়ে আমাদের আর দুজন বক্তা আছে, আমরা 2 মিনিট করে শুনবো। শুরুতেই এটিএম রেজাউল করিম সবুজ, আমাদের প্রধান শিক্ষক এবং নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। সবুজ, যদি আর কিছু যোগ করতে চান। ধন্যবাদ ভাই। আমি আসলে দীর্ঘক্ষণ যাবৎ কথা শুনছি এবং প্রত্যেকের কথাগুলোই মনোযোগ দিয়ে শুনছি। বিশেষ করে আপনার সর্বশেষ যেই বিবরণটা দিলেন, এটা আমি শুনে ভাবতেছি যে ঘটনাটা কি। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো, এখানে কি একজন আর দুইজনের খাতা এরকম পাল্টাইছে, না অনেক জনের খাতা? যদি অনেক জনের খাতা হয়ে থাকে তাহলে আমি পরীক্ষক, আমিও তো দোষী হয়ে গেলাম। আর যারা এই দাবিটা নিয়ে ওখানে গেছে ওরাও তো তখন চিন্তা করার কথা, আমরাও তো ধরা খেয়ে যাব। কারণ আমি তো অবশ্যই তখন খুব জোরালো ভাবে বলবো, না আমি এত নেগলিজেন্সি করে তো খাতা দেখি নাই, আমি তো এতগুলো খাতা দেখছি, এর মধ্যে 20টা খাতা আমি এরকম হবে, এমন তো হতে পারে না। নিশ্চয়ই এই কথাটা চিন্তার একটা বিষয়। আমার মনে হচ্ছে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন, আপনি যেটা বললেন, ওই শিক্ষক তখন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে আমি তো এই খাতা পাইনি। এই খাতা তখন যখন পরীক্ষা করতে গিয়ে দেখলো যে ভিতরে কালি মিলে না, স্টেপলার পিন এক জায়গায় দেওয়া ছিল, আরেক জায়গায় পিন করা, এগুলি তখন চ্যালেঞ্জ দিয়েছিলেন ওই শিক্ষক যিনি খাতা দেখেছেন। না, আমি যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে আপনি যেমন তসলিম ভাই একটা কথা বলছেন যে এটা একদিনের বিষয় না, এটা অনেক দিনের, অনেক দিন যাবত এটা হচ্ছে এবং এটা আস্তে আস্তে তাদের ভিত্তিটা মজবুত হয়েছে। তাহলে আমার তো মনে হচ্ছে শুধু এই এরকম ঘটনা না, এটার মধ্যে আরো অন্য কিছু হয়তো বা আছে। এটা হলো আমার বিশ্বাস আর কি, যে খাতা পাল্টাই দিল আর নাম্বার চ্যালেঞ্জ করলো, প্রিন্সিপালকে টেপে ফেলাবো বা এই করবো, এই করেই নিয়ে যাবে, এমনটা না কিন্তু আমার কাছে মনে হচ্ছে। তাই আমার বিশ্বাস, আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং এই অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি, যেমন আমিও আমার সমিতি নিয়ে কথা বলেছি, উনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছে যে আমি সমিতিতে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধিত্ব আবার সৃষ্টি করব।
কোনো অবস্থাতেই অ্যাডক দিব না। যে এই যে ওনার দৃঢ়তা, আমার বিশ্বাস ওনার মাধ্যমেই এই কলেজের আসল রহস্যটা বেরিয়ে আসবে, এবং আমার বিশ্বাস যে এমপি মহোদয় এটার দিকে দৃষ্টি দিবেন এবং দিয়ে সত্যিকার যেই ঘটনাটা এটা তুলে আনতে পারবেন, এটা আমার একদম একান্তভাবে বিশ্বাস করছি। এবং একদম আমি মনে প্রাণে আরেকটা জিনিস বিশ্বাস করছি, সেটা হচ্ছে যে যত কিছুর সিনেমার কথা বলতেছেন, নাটকের কথা বলতেছেন, আসলে এই সবটা একটা নাটক হচ্ছে, এবং এটার অন্তরালে আরো অনেক কিছু লুকিয়ে আছে, যেটার মধ্যে ওই টিটো একটা কথা বলে গেছে, আমার ছোট ভাই টিটো একটা কথা বলে গেছে যে শিক্ষকদের মধ্যে গ্রুপিং আছে, শিক্ষকদের মধ্যে অন্য কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, কর্মচারীদের মধ্যে কোনো একটা ব্যাপার থাকতে পারে। এবং আমি আবারও বলতেছি যে লেখাপড়ার মান যেটা বলছেন, আমরা সাধারণত দেখি, আমি যেহেতু একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করি, যখন শিক্ষকদেরকে আমরা ভালোভাবে পাঠদানের কথা বলি তখনই কিন্তু বড় যন্ত্রণার সৃষ্টি হয়। আবার যখন যারা ভালো কাজ করতে যায় তাদের পিছনে কিন্তু যারা কাজ করতে চায় না তারা লেগে যায়। দেখবেন আমি যদি শুধু ঘুরি কোনো দোষ হবে না, যদি আমি শিক্ষার জন্য বেশি কাজ করি তখন কিন্তু অন্যরা খুব লেগে যাবে। তা আমার মনে হয় এখানে রেজাল্ট ভালো করার জন্য হয়তোবা অনেক শিক্ষক আছেন মনে প্রাণে চাচ্ছেন তারা কাজ করার জন্য, আবার অনেকে আছেন যে না আমরা এত সব ভালো লাগে না, এটাকে যেভাবে একটা কুলুষিত করতে হবে, এরকম কোন একটা কিছু থাকতে পারে। তাই আমি ব্যক্তিগতভাবে আপনার মাধ্যমে, এবং আজকে তসলিম ভাই কিন্তু একদম দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে এটা নিছক ছোট ঘটনা না, এটা অনেক বড় ঘটনা, এবং আমার ইদ্রিস স্যার বলেছেন যে এটাকে শক্ত হাতে ধরে এবং অবশ্যই বিচার করতে হবে। আমিও বলবো যে পুনঃ তদন্তের মাধ্যমে আমার এমপি মহোদয় এটার দিকে ফল্লি দৃষ্টি দেবে, এবং যারা রাজনৈতিক ব্যক্তি আছেন, আমার বিশেষ করে শ্রদ্ধেয় টিটো ভাই আছেন, ওনার নেতৃত্বে, উনি যেহেতু এখানে বিপি ছিলেন, ওনার নেতৃত্বে এটা একটা জোরালো ভূমিকা নেক, এবং এই ভূমিকার মাধ্যমেই ওনার যেন আবার নেতৃত্ব প্রস্ফুটিত হয় সেই প্রত্যাশা করছি। এবং আমাদের নবীনগর সরকারি কলেজ একটি সুন্দর কলেজে পরিণত হবে, আমাদের ডক্টর বন্ধুবর ডক্টর নিখিলের মতন আরো নামি দামি শিক্ষার্থী এই কলেজ থেকে বেরিয়ে আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আবারও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ রেজাউল করিম সবুজ। আমরা একটু শুনবো কথা ছোট্ট করে এবার ঢাকার প্রফেসর ডক্টর নিখিল চন্দ্র সাহা, যিনি সাভার গভর্নমেন্ট কলেজে আছেন। নিখিল চন্দ্র সাহা যদি নতুন কিছু যোগ করতে চান, কারণ ডালপালা বেশ গজিয়েছে এখন আলোচনাটার মধ্যে, আপনার কোনো সুনির্দিষ্ট মতামত রাখবেন কিনা, যেটি প্রস্তাবনা এসছে, দাবি এসছে যে পুনঃতদন্তের মাধ্যমে এই ঘটনার পেছনে যদি কেউ থেকে থাকে, এবং সকল বক্তাই কিন্তু একদম দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে পেছনে নিশ্চয়ই রাঘব বোয়ালরা জড়িত আছেন, না থাকলে দুজন পিয়নের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো মোটেই সম্ভব। কি বলবে আপনার কোনো এই বিষয়ে কোনো সুচিন্তিত মতামত দেবেন? আসলে দাদা, আমি চাকরি করেছি যেসব কলেজে, নোয়াখালী সরকারি কলেজ, এটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজের ঠিক পরবর্তী অবস্থানে আছে, 19,000 20,000 স্টুডেন্ট। ওইখানে আমরা এই উত্তরপত্রগুলো মূল্যায়ন শেষে পরীক্ষা কমিটি আহ্বায়কের কাছে আমাদের জমা দিতে হতো। তখন আহ্বায়ক মধ্যে গোপনে দলিল হিসেবে পরীক্ষার রুমের ওনার কাস্টডিতে থাকবে, রেজাল্ট হবে, ছেলেমেয়েরা রেজাল্ট পাওয়ার পরে যদি তাদের কোনো অসঙ্গতিপূর্ণ রেজাল্ট মনে হয় তখন তারা প্রিন্সিপাল বরাবর বা আহ্বায়ক বরাবর আবেদন দিলে সেই খাতাগুলো খুলে আবার তাদেরকে দেখানো হয়। এইভাবে মানে তাদের ভিতরে কোনো যদি থাকে, কোনো সংশয় থাকে, সেগুলো দূরীভূত করা হয়। আর চাঁদপুর কলেজে ছিলাম, ওইখানে একই অবস্থা। আমার জীবনে আমি এরকম এই অপরাধের ধরন দেখিনি। এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ। যে ঘটনা শুনলাম, আমি বাংলাদেশে কোনো সরকারি কলেজে এরকম ঘটনা ঘটে, এটা আজকে মানে সত্যি কথা যে এটা আপনাদের এই প্ল্যাটফর্মে যুক্ত না হলে, আর আমি যদি কালের কণ্ঠ না পড়তাম, তাহলে হয়তো আমার ভাবনাতে এই অপরাধের মাত্রাটা যুক্ত হইতো না। হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে খাতাগুলো যে ওই খুলে বের করে নিয়ে নতুন করে খাতা যুক্ত করা, এটা কিভাবে সম্ভব? খাতা তো একটা গোপনীয় দলিল, এটা তো থাকবে একজনের কাস্টডিতে, অর্থাৎ পরীক্ষা কমিটির আহ্বায়কের কাছে থাকবে, তো এটা তো থাকবে তালাবদ্ধ অবস্থায়। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় আর কি। আর আপনারা যেটা বলছেন তদন্ত পুনঃতদন্ত, আপনাদের কথার সাথে আমার মিলবে না। এই জন্য আমাদের সরকারি কলেজগুলো বা সরকারি তদন্তের একটু নিয়ম আছে, সেটা হচ্ছে যদি কেউ অভিযোগ করে তাহলে তার প্রেক্ষিতে কিন্তু তদন্ত হয়, যদি অভিযোগ কেউ না করে তাহলে কিন্তু তদন্ত হয় না। এখন ধরেন যেটুকু তদন্তের রিপোর্টে আসলো, সেটাতে যদি কোনো পক্ষ গিয়ে আপত্তি দেয় যে আমরা এই তদন্ত রিপোর্টটাকে নির্ভরযোগ্য মনে করছি না,
হ্যাঁ, এটাকে আমরা নিখাত এবং গ্রহণযোগ্য মনে করছেন, তখন এটা আবার পুনঃতদন্তের জন্য কর্তৃপক্ষ আবার পুনঃতদন্ত কমিটি করবে। তো সেইভাবে হয়তো থলের বিড়াল বের হয়ে আসবে। তবে আজকে আমাকে আবার আপনাদের মাঝে যুক্ত করার জন্য আবার আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমার সরাসরি স্যার আমাকে খুব আদর করেন। আমি ইদ্রিস স্যার কাছে অনেকদিন পরে সরাসরি আজকে মানে স্যারকে দেখতে পাচ্ছি আর কি। এর আগে শুধু ফোনে কথা হতো আর কি। বন্ধু রেজাউলকে দেখলাম, হ্যাঁ, সবুজ বলে মূলত আমরা যাকে চিনি আর কি। বড় ভাই টিটু ভাইকে দেখলাম, আপনার সাথে দেখলাম, সবাইকে দেখলাম। আর আমাদের আরেক গুণী মানুষ, হ্যাঁ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, হ্যাঁ, ওনার কথা আগে অনেক শুনতাম, সত্যি কথা যেটা আজকে দেখেছি আমার খুব ভালো লেগেছে। আমি সমৃদ্ধ হয়েছি আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চাই নবীনগর কলঙ্ক মুক্ত হোক। নবীনগর কলেজ সত্যি সত্যি আমরা যখন পড়াশোনা করেছি, এই বারাইল গ্রাম থেকে সকালবেলা আজান দিলে ঘুম থেকে উঠে কুয়াশা মারিয়ে তারপরে মানিকনগর গিয়ে লঞ্চে উঠে তারপরে সকালবেলা গিয়ে 9টা ক্লাস ধরেছে না খেয়ে, এবং নাস্তা করার সময় পাই নাই। উপদা বা স্যাররা যারা আছেন হয়তো জানবেন আমার লাইফটা আর কি। তারপরে সেই ক্লাস শেষ করে লঞ্চ ধরবো না হালকা কিছু খাবো, এই অবস্থায় আমাদের জীবন যে মানে বেশ কয়েক মাস এইভাবে কেটেছিল। পরবর্তীতে নবীনগরে ছিলাম। তো যাই হোক, সবাইকে আমি আবার আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন অনেক করছি। ধন্যবাদ, অনেক নবীনগর ধন্যবাদ কলঙ্ক মুক্ত। ডক্টর প্রফেসর ডক্টর নিখিল চন্দ্র সাহা। অনেকদিন পর আমরাও আপনাকে দেখেছি এবং বহুবার আপনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়, নোয়াখালী যখন ছিলেন, কুমিল্লায় যখন ছিলেন। তো যাই হোক, আমরা আশা করবো ইন ফিউচার যখনই আমরা এই ধরনের টক শো আড্ডা করি, বিশেষ করে শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে আপনাকে পরবর্তীতে আমরা যুক্ত করতে পারবো। আমরা আসতে চাই একটু আবার একটু অ্যাডভোকেট জাকের সরকার তসলিম ভাইয়ের কাছে। তসলিম ভাই, পুরো আলোচনাটা কিন্তু নতুন একটা মাত্রায় এখন রূপান্তরিত হয়েছে। বিশেষ করে যে ঘটনাটি এইমাত্র ডক্টর নিখিল বললেন যে এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কোথাও ঘটেছে কিনা। কারণ খাতা থাকবার কথা যেই জায়গায় সেই জায়গায় নাই, খাতা থাকে মানে অফিস রুমে, সেখানে পিয়ন সেই খাতার ভিতরে লোজ ঢুকিয়ে দেওয়া হয়। এই যে একটি মানে ব্যতিক্রমী এবং অবিশ্বাস্য ঘটনা, এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে পুনঃতদন্ত যেটা আপনারা দাবি করেছেন, ইদ্রিস স্যার সরাসরি বলেছেন তাদের চূড়ান্ত শাস্তি, ইভেন জেল জরিমানার কথাও তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই ধরনের শাস্তির সঙ্গে জড়িতদের জেলে যাওয়ার দরকার আছে। একজন আইনজীবী হিসেবে আপনি স্যারের এই প্রস্তাবনাকে কতটা সমর্থন করেন? ভাই একটু আনমিউট হয়ে নেবেন। তসলিম ভাই একটু আনমিউট হতে হবে। ধন্যবাদ গৌরাঙ্গ দেবনাথ অপু। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি স্নেহাস্পদ নিখিলকে পেয়ে। যদি নিখিলের সাথে আগে আমার খুব এত মাখামাখি না, কিন্তু সবুজের ক্লাসমেট একসাথে হওয়াতে আজকে আমরা মনে করি শুধু খুশি নয়, আমরা গর্ববোধ করি নিখিলকে নিয়ে। নবীনগরে কিন্তু এরকম আরো নিখিল নবীনগর কলেজ থেকে তৈরি হয়েছে। আমি কিন্তু আজকে গৌরাঙ্গ আপনাকে বলেছিলাম ডক্টর আসাদকে যোগাযোগ করতে, অল্প সময় হয়তো আপনি পারেননি। আজকে করেছিলাম এই করেছিলাম, ও একটা প্রোগ্রামে যুক্ত ভাই, করেছিলাম ওটা হ্যাঁ, প্রোগ্রামে যুক্ত, বলছে আজকে পারবে না। হ্যাঁ, আসতেছি আমি সেই জন্য বললি যে নিখিলের যে বলার পরে ঠিক অনেকটা আমি একজন আইনজীবী হিসাবে বিভিন্ন মামলায় প্লিড করার পরে কোর্টে যে জিনিসগুলা পয়েন্ট নিয়ে এসে সেই কথাগুলাই নিখিল বলেছে, সেই কথাগুলি ইদ্রিস স্যার বলেছে। আজকে সুন্দর আলোচনা শুনেছি আমার ছোট ভাই সবুজের কাছ থেকে, সুন্দর আলোচনা শুনেছি। আমি যেটা আশা করেছিলাম যে টিটুর মতো ব্যক্তি থাকুক, ইদ্রিস স্যারের মতো ব্যক্তি থাকুক, এবং সাংবাদিক পেয়ার হাসান রিয়াজ, যে নবীনগরে নাকি কেউ সাংবাদিক দেখতে পায় না, নবীনগরে সাংবাদিক বলে। তাহলে যে সাংবাদিক এই রিপোর্ট করলো তাকে ধন্যবাদ দিবেন না? যে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ টকশোর আয়োজন করলো তাকে ধন্যবাদ দিবেন না? গতকালকেও সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুকে নিয়ে বুঝে হোক না বুঝে হোক রিপোর্ট না পড়ে তার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে। কাজে নবীনগরে কোনো গাছ যখন বড় হইতে চায় মাথাটা কেটে ফেলে দেয়, ভেঙ্গে দেয়, এটা হলো আমাদের অভ্যাস। আর দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিই সবচেয়ে বেশি। আমি সুন্দর আলোচনার মধ্যে দিয়ে আলোচনাটার কনক্লুশন চলে আসছে। ইদ্রিস স্যার বলেছেন, টিটু বলেছেন, সবুজ বলেছে, কিন্তু আমাদের নিখিল সুন্দরভাবে বলেছেন যে আচ্ছা আমি একটা জটিল এই ঘটনা যেটা হলো, এই ঘটনাটা নিশ্চয়ই অপু আপনি একটু রিপোর্ট নোট করবেন। এই ঘটনার পিছনে একজন পরিকল্পনাবিদ আছে,
পরিকল্পনা ছাড়াই সিন্ডিকেট তৈরি হয় নাই। তাহলে 1 নম্বর হলো এই যে পরিকল্পনাবিদকে তাকে বের করতে হবে। এবং নিখিলের সাথে আমি যুক্ত করি এই যে উত্তরপত্রটা কার কাছে ছিল, এগুলো কার কাছে জমা হয়েছে, এবং নিশ্চয়ই একটা ড্রয়ারে এবং লক করা ছিল। এই তালাটা ভেঙে যখন তালা খোলা হয়, তো উনি যখন আবার এই তালা খুলবেন, এই তালা ওনার কি খেয়াল হয় না যে আমার এই তালাটা ভাঙ্গা অথবা তালাটা আমার এই লকটা কাজ করে না? দ্বিতীয়ত আমি বলি গোপন দলিল কিভাবে বের হয়ে গেল, এই উত্তরপত্র সাথে নতুন উত্তরপত্র কিভাবে লাগলো, এই সিন্ডিকেটটাকে কারা? এই সিন্ডিকেট একদিনে তৈরি হয় নাই। আমি একজন আগেও বলেছি, এখনো দায়িত্বহীন কণ্ঠে আমি বলছি পিছনের ঘটনাটা নিয়ে আসতে হবে। 2 থেকে 5 বছর আগে এই ধরনের ঘটনা ঘটছে। ইদ্রিস স্যার বলেছে না, নবীনগরের ছাত্ররা পরীক্ষা দিতে ভালোবাসে না, নকল করতে ভালোবাসে। নবীনগর কলেজ নকল করতে দিবে না, বানসারামপুর গিয়ে পরীক্ষা দেয়। সেটা আমরা 80-র দশক থেকে দেখেছি। ওই কোথায় 14 গ্রাম গিয়ে খুঁজে বের করে, খাগড়াছড়ি বান্দরবন বের করে। নবীনগর কি দুর্নীতিবাজের জায়গা? নবীনগর কি চাঁদাবাজের জায়গা? নবীনগর কি যে নকলবাজের জায়গা? নবীনগর এগুলাকে স্থান দেয় না। অপকর্মের ছাত্র চাইতে, আমার 1000 অপকর্মের ছাত্র চাইতে নবীনগর কলেজ 200 ছাত্র খুঁজে বের করুক। 200 ছাত্রের মধ্যে 20 জন মেধাবী ছাত্র সারা বাংলাদেশে ভালো করবে, আর নিখিলের মতো এরকম শত নিখিল বের হয়ে আসবে। সবুজের মতো এরকম মাধ্যমিক টিচারদের, স্কুলের টিচারদের, প্রাথমিক শিক্ষকদের এরকম নেতা হবে। গোলাম হোসেন টিটু নবীনগরে পড়ে আছেন, নবীনগর ছাড়েন না। সেই জন্য আমি প্রথম দায়িত্ব দিয়েছি গোলাম হোসেন টিটুকে মানববন্ধনের জন্য। আর এই পরিকল্পনাবিদকে বের করেন, সিন্ডিকেটের হুতাকে বের করেন। এই 2 জনকে ধরে নিলে হবে না। এই পিছনে নবীনগর কলেজকে যারা আজকে ধ্বংস করার প্রায় তারাই লিপ্ত হয়েছে, এই ধ্বংসকারীদেরকে বের করতে হবে। যদি না পারেন আসেন, ইনশাল্লাহ আমি আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত হবে এবং নবীনগরকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবো। প্রয়োজনে হাইকোর্টে আমি এই পরিকল্পনা ভিত্তিতে নিয়ে আসবো। ষড়যন্ত্র বাড়ি কিভাবে বের করতে হয়, যদি না পারেন সর্বশেষ আমি আইনি লড়াইয়ের মাধ্যমে বের করবো। তবু নবীনগরকে দুর্নীতিবাজ মুক্ত করবো ইনশাল্লাহ। আমি একজন আইনজীবী, একজন সংসদ সদস্য, উনি আইনজীবী, উনি বলছেন দুর্নীতিকে প্রশ্রয় দেন না। উনাকেও আমি এর সাথে যুক্ত করতে চাই, যুক্ত হবেন ইনশাল্লাহ আমি আশা করি। নবীনগরের শুধু রন্ধ্রে রন্ধ্রে যত দুর্নীতিবাজ আছে, যত পরিকল্পনাবিদ আছে, যত উত্তর পূর্ব ধ্বংস করে যারা আজকে তালা ভাঙ্গে, তালা ভাঙ্গার এই যে আজকে তালা চাবি কারা তৈরি করলো ভাঙলো, তাকেও আসবে কিন্তু। আপনি ওসির সাথে বসেন, জিডি করেন এই ঘটনা নিয়ে। আরেকটা সাংবাদিক অপুকে বলছি, পেয়ারা হাজার রিয়াজকে বলছি, আপনারা ওই যে ভুক্তভোগীর কি সাক্ষাৎকার নিলেন, ভুক্তভোগী কাউকে আজকে আনলেন না কেন? যদি অভিযোগকারী না থাকে, অভিযোগের ফলাফল কি হবে? এটাই কিন্তু আমার ছোট ভাই আপনার নিখিল এটাই বলেছে। তাহলে ভুক্তভোগী কমপ্লেনেন্ট ছাড়া আপনার আসামি কিভাবে ধরবেন আপনি? কাজে ভুক্তভোগীও 2 জন 3 জনকে দেন। আর ভুক্তভোগীদেরকে কারা ইন্সপায়ার করলো? নবীনগর হবে লেখাপড়ার জায়গা। আপনাকে আগেই বলছে পরীক্ষা দিতে হবে না, আপনি টেস্টে পাস করুন, এরপরে রেজাল্ট কি হবে? বোর্ডের পরীক্ষা কিভাবে করবেন? কাজে এই ধরনের দুর্নীতিবাজদের তার লেখাপড়া করার দরকার নাই। তাদের এই ভুক্তভোগীদেরকে বাপের পকেট কেটে, মায়ের আঁচলের থেকে টাকা কেটে নিয়ে এসে আজকে চুরি করে টাকা দিয়েছে। নতুবা আপনার কোথাও ধরনের চুরি করে আনি, টাকা পাইলো কোথায়? এই যে নিখিল দেখেন, না খেয়ে থাকলে, ক্ষুধার যন্ত্রণা না ভুগলে, টিউশনি না করলে ভালো ছাত্র হওয়া যায় না। নিখিল দেখেন বলেছে বাড়ি থেকে কয়টায় রওনা দিয়েছে, লঞ্চ ধরেছে, নবীনগর আসতে হবে, টাইমলি কলেজে পৌঁছতে হবে, সকালবেলা নাস্তা করতে পারে নাই। এটাই ছাত্রত্ব। ভার্সিটিতে জিজ্ঞাসা করে দেখেন, পড়া অবস্থায় যারা টিউশনি করেছে তারাই বিসিএসে ভালো হয়। কাজী যারা হেঁটে হেঁটে পায়ে পায়ে হেঁটে হেঁটে গ্রামে গ্রামে গিয়েছেন তারাই রাজনৈতিক নেতা হয়। না খেয়ে থেকেছেন, জনগণের বাড়িতে ঘুমিয়েছেন, তারাই নেতা হবে। তারা চুরি করার, পকেট কাটার চিন্তা করে না। কাজে এইসব ছাত্ররা আমার দরকার নাই। এই ভুক্তভোগীদেরকেও আইনের আওতায় আনা হোক। তারা ভুক্তভোগী না, তারা সমাজের ধ্বংস করার সামিল এইসব ছাত্ররা। কিভাবে তাদের মাথায় কিভাবে আসলো টাকা দিয়ে? বাপের টাকা খরচ করে, বাপের টাকা ধ্বংস করে, না হয় কারোর কাছ থেকে লুটপাট করে, অথবা বাপের ফসল বিক্রি করে দিয়ে আজকে এই টাকা দিয়েছে। কাজে এই ধরনের ছাত্র আমাদের দরকার নেই। কাজে আমি আশা করব অচিরেই টিটু একটা পরিকল্পনা বের করবেন, বসে কালকেই করে ওসির সাথে বসবেন, এটার জিডি হবে। জিডি করেন, যারা ভুক্তভোগী তারাও আসবে এখানে, ডাকবে ওসি সাহেব। 2 জন যার সাসপেন্ড, একজন হয়েছে, আরেকজন সুকোজ দিয়েছেন, একজন আবার এত তাড়াতাড়ি সাসপেন্ড হয়ে যায় কিসের ভিত্তিতে? সুকোজ না দিয়ে, তাহলে তাকেও সুকোজ দেন। এরপরে এই খাতাগুলা কার কাছে? প্রথম দিন তো আপনার খাতা দলিলপত্র থেকে যায়, তাহলে এই শীত তো ঢুকে যে টিচার যে বললেন, বরং আপনার কাছ থেকে শুনলাম
যে প্রথম পাতার সাথে ভিতরের পাতা মিলে না, স্টেপলার মিলে না, এগুলা করতে তো সময় লেগেছে। খাতার দলিল বন্টনটা তো 2 দিন বা 3 দিন পরে হয়েছে ডকুমেন্টটা, এর ভিতরেই তো প্রথম রাত্রে কাজগুলা করে ফেলছে। তাহলে এখানে যদি সিন্ডিকেট জড়িত না হয়, এ পিয়নকে এত লেখাপড়া জানে, কোন শীটটা, কোন পরীক্ষার খাতাটা, কোন কোড নাম্বারটা, এই তো এইগুলা কোথায় কি লাগাইতে হবে। এইখানেও শিক্ষিত ব্যক্তি জড়িত আছেন, আমি ছোট করতে চাই না কাউকে, কাজী বলতে চাই যে সিন্ডিকেট দুর্নীতিবাজ মুক্ত নবীনগর সরকারি কলেজ, যে সরকারি কলেজের টিচাররা কোথাও শিক্ষক নিয়োগ হলে ইন্টারভিউ বোর্ডে বসেন, যে শিক্ষক নবীনগর কলেজের টিচাররা কোথাও কোনো ধরনের আপনার ভাইভা বোর্ড হলে সেখানে গিয়ে বসেন, তাদেরকে সিলেক্ট করা হয়। তো এইখানে যদি এই ধরনের দুর্নীতিবাজ টিচার থাকে, এখানে যদি সিন্ডিকেট থাকে, এইখানে যদি ষড়যন্ত্রবাজ থাকে, তাহলে নবীনগরের কলেজ না, আমার নবীনগর, প্রাণের নবীনগরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আগামী দিনে যারা বিসিএস এ অংশগ্রহণ করবে, আগামীতে যারা নবীনগরের নেতৃত্ব দিবে, আগামী দিন যারা প্রশাসন চালাবে, তারা বলবে যে এরপরের প্রতি বছরই, এখন তো আপনি দেখতেছেন কিছুদেরকে খাতা রেডি করে দিবে, রেজাল্ট তৈরি হয়ে যাবে, টাকা দেন। এর আগে রেডি হয়েছে ভর্তি পরীক্ষায়, এখন যে অবস্থা আছে নবীনগর কলেজেও ইচ্ছা করলে এখন রেজাল্ট তৈরি করে ভর্তি পরীক্ষার একটা পরিকল্পনা বের করে ফেলবে নবীনগরে। যেহেতু নিখিল অত্যন্ত সুন্দর বলছে যে এই ধরনের একটু ঘটনা মাথায় আসে না, এই ধরনের ঘটনা কিভাবে ঘটে, এটাই নবীনগরে প্রথম। নবীনগরে এই ধরনের ঘটনা ঘটাবেন আমরা ছেড়ে দিতে পারি না। কাজে আমার উদাত্ত আহ্বান, সকলের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আশা করি কালকে টিটু আমি বারবার রিকোয়েস্ট করতে, আপনার নেতৃত্বে কয়েকদিন নিয়ে বসে স্যারের সাথে পরামর্শ চান, এবং সাংবাদিক কোনো থাকেন এবং সবুজ থাকেন যে কি করা যায়, এবং একটা জিডি করতে হবে অভিভাবক হিসাবে, করে ভুক্তভোগীদেরকে ডাকাইতে হবে। এই 2 জনকে ডাকাইলেন, এবং এই ঘটনার সাথে জড়িত হইতে গেলে কি কি জিনিস থাকে, উত্তরপত্র কিভাবে বন্টন হয়, খাতা কিভাবে ট্রান্সফার হয়, খাতাগুলা কিভাবে যাবে, এর ভিতরে কয়েকদিন সময় লাগে। কিন্তু এই ঘটনাগুলো আমি মনে করি প্রথম রাত্রি ঘটায় ফেলা হয়, তারপরে খাতাটা অন্যের কাছে যায়। আর যদি খাতা দেখে আসে, তারপরে তো খুলে গিয়ে আর নাম্বার দেওয়ার সুযোগ থাকে না, আর তারপর কম্পিউটার মেনে হাত দেওয়ার অন্য সুযোগ থাকে না। কম্পিউটার শিটের মধ্যে শিট এখন সাইন করতে হয়, তাহলে রেজাল্ট শিট আসে, এখন তো ট্রান্সক্রিপ্ট হয়ে যায়। কাজে সবগুলা ঘটনার এই 4-5টা ঘটনা, আমি আবার বলি, পরিকল্পনাবিদ, উত্তরপত্র কার কাছে থাকে, গোপনীয় দলিলটা কার কাছে থাকে, কাজী, এবং এই তালা কিভাবে ভেঙে আবার নতুন তালা লাগানো হলো, যদি এগুলো নিতে হয় তাহলে এইগুলো অনেকটা চক্র বের হয়ে আসবে। এই চক্রদেরকে বের করলে নবীনগর একটা উদাহরণ হবে, অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, এবং সাথে আমি মনে করি নবীনগরের প্রশাসন বলতে ইউনূস সাহেবকে জড়িত করা হোক, উনার নলেজ আনা হোক, উনার নেতৃত্বে একটা কমিটি করে দিয়ে এই ঘটনার, ষড়যন্ত্রমূলক ঘটনার এই পুনঃতদন্তের মাধ্যমে আমাদের এটার একটা শাস্তিমূলক ব্যবস্থা হোক, নতুবা আমরা আইনের পথে। অনেক ধন্যবাদ। আমাদের সময় আসলে অনেক বেশি চলে গেছে। তসলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বিষয় আপনি আসলে আমাদেরকেও বলেছেন অনেকটা, যে ভুক্তভোগী কেন এখানে আসলে যুক্ত হয়নি। আপনি শুনেছেন পিয়ার হাসান রিয়াজের সূচনা বক্তব্য, এবং আমিও যাদের সঙ্গে কথা বলেছি তারা আসলে কথাই বলতে চায় না, এবং আমি অনেকটা কৌশল করে যখন কথা বলি তখন উইথ রেকর্ড রাখি আমার মোবাইলে, কারণ যারা আসলে অভিযোগটা দিতে চান তারা নানান সমস্যায় পরবর্তীতে পড়তে হবে, কারণ তাদের তো চূড়ান্ত পরীক্ষা রয়েছে আগামী মে-জুন মাসে যেটা হবে, সেখানে স্যারদের কাছ থেকে তারা আবার কোনো ধরনের হয়রানির শিকার হন কিনা, সে কারণে তারা কোনোভাবেই কোনো ধরনের ভিডিও ফুটেজে, যখন আমরা ক্যামেরা ধরি, মোবাইল ধরি, তারা কথা বলতে রাজি হয় না। বাট যখন কোনো ক্যামেরা হাতে রেখে অন করে কথা বলি, তখন তারা কিছুটা কথা বলতে চায়। এটি প্রত্যেকের ক্ষেত্রে, এবং আসলে এখানেই হচ্ছে আমাদের সাংবাদিকদের সবচেয়ে বড় সমস্যা, যে যারা অভিযোগ দিতে চায় তারা আসলে। আর 10 সেকেন্ড একটু বলতে চাই, যে তারা যদি রাজি না হয় তাহলে কি নবীনগরের সুনাম ধ্বংস করার জন্য তারা একটা ফেক ঘটনা নিয়ে এসে সাংবাদিকতার সাথে বলবেন যে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কাজে তারা বাঁচার সুযোগ নাই, তারাও আসতে হবে আমি মনে করি। একদম না, আমি সে কথাটাতে আসতে চাচ্ছিলাম যে এই যে ভুক্তভোগীদেরকেও যেন আইনের আওতায় আনা হওয়ার যে আপনি একটি মানে কড়া মেসেজ দিয়েছেন, এটার সঙ্গে কিন্তু আমি ব্যক্তিগতভাবে একমত, যে তারা টাকাটা কেন দিতে গেলেন তাদেরকে আসলে আইনের আনা উচিত। এবং আমরা আজকে কিন্তু এই আলোচনাটা অনেকটা এক পেশে হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। আমি প্রিন্সিপাল স্যারের কাছে আজকে যখন দুপুরবেলা পুরো ঘটনাটা জানতে চাই টিটুকে নিয়ে, প্রিন্সিপাল স্যারকে আমি খুব রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আজকে টক শোতে আপনি থাকেন। স্যার বলছে যে আমি থাকবো না, আমার 2জন প্রতিনিধি থাকবে, একজন ইসলাম হিস্ট্রির এবং একজন বাংলার, একজন 2জনকে তারা টেলিফোন নাম্বার আমাকে দিয়েছেন হোয়াটসঅ্যাপে, তাদেরকে আমি লিঙ্কটা পাঠাবো।
কিন্তু তারা আমি আসবার 1 ঘন্টা পরে আমাকে ফোন করে বললেন যে, "দাদা সরি আমরা থাকতে পারবো না। কারণ প্রিন্সিপাল স্যার বলেছেন যে উপর মহলের নির্দেশ ছাড়া আসলে এই ধরনের টক শোতে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই।" যে কারণে কিন্তু আলোচনাটা এই যে টিচারদের বিরুদ্ধে কিংবা আ কর্তৃপক্ষের বিরুদ্ধে কিংবা আমরা রাঘব বোয়াল বলতে কাদেরকে বোঝাচ্ছি সেটা আমি, আপনি, আমরা সবাই কিন্তু বুঝতেছি যে হোয়াট দে। তো তাদের কিন্তু একটা বক্তব্য এখানে থাকাটা জরুরি ছিল এবং তাহলে আলোচনাটা কিন্তু চেক এন্ড ব্যালেন্স হতো। দুঃখজনক হলেও সত্য তাদেরকে আমরা পাইনি। আর ভুক্তভোগীদের তো কখনোই পাওয়া যায় না। মানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা কাজ করি আমরা জানি যে একটা রিপোর্ট করতে গিয়ে আমাদের কত কৌশলে ওই সমস্ত ভুক্তভোগীদের বক্তব্যটা অনেকটা আ আমি কি বলবো? কৌশল মানে কি? তিনি কথা বলছেন আমার সঙ্গে, আমি হয়তো মোবাইলটা টিপ দিয়ে ধরে রাখলাম। তার কথাগুলো আমাদের রেকর্ড করতে হয়। কারণ সে যখন বিপদে পড়ে তখন সরাসরি বলে ফেলে যে, "গুণাঙ্গতার সাথে তো আমার জীবনে দেখা হইছে না। কথা তো দূরের কথা।" সেই কারণে কিন্তু এই কাজগুলো আমাদেরকে করতে হয়। আজকে ভুক্তভোগী ২, ৪, ৫ জনকে আমরা বলেছিলাম। ইভেন কলেজের ২ জন কর্মচারীকে বলেছিলাম যাদের কাছ থেকে আমি তথ্যগুলি পেয়েছি। তারা কিন্তু কেউ আসলে টেলিভিশন কিংবা টক শো কিংবা ক্যামেরার সামনে আসতে চায় না। সেই কারণে আজকের আলোচনাটা আমার কাছে অনেকটা ওয়ান সাইডেড মনে হয়েছে। একপাশে আমরা শুধু এই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বলেই গেলাম। তাদের কিন্তু আসলে আত্মপক্ষ সমর্থনে ২ জন থাকলে তারা কিন্তু বলতে পারত আসলে অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে। তো যাক আমরা আলোচনাটা শেষ করব। ২ টো বিষয় নিয়ে আমরা আলোচকদের সঙ্গে সহমত পোষণ করে যারা এই অনুষ্ঠানটা দেখেছেন কিংবা হাই যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন সংশ্লিষ্ট এই কলেজের সঙ্গে বা শিক্ষা মন্ত্রণালয়ে তারা এই রেকর্ডটি পরবর্তীতে দেখলে এখানে আমাদের আলোচক সহ বিশেষ করে সর্বশেষ অ্যাডভোকেট জাকারিয়া সরকার তসলিম ভাই যে ২ টি একেবারে সুনির্দিষ্টভাবে একটি হচ্ছে যারা ভুক্তভোগী, যারা টাকা দিয়েছেন তাদেরকেও ধোয়া তুলসী পাতা বলা যাবে না। তাদেরকে সবার আগে আইনে আওতায় আনতে হবে যে কেন তোমরা এই ধরনের চরিত্র নষ্ট করেছো সেই সমস্ত আমরা ইঙ্গিত করে যে সমস্ত চক্র, উচ্চপদস্থ কর্মকর্তা, রাঘব বোয়াল যাই বলি সেটি আমরা শিক্ষকদেরকে বুঝিয়েছি। কারণ সেখানে পিয়নের বাইরে শিক্ষকের ছাড়া আর অন্য কেউ থাকবার কথা না। আর সেকেন্ডলি হচ্ছে পরিকল্পনাবিদ যে প্রশ্নটি একেবারে নতুন যে এই পুরো ঘটনাটি যদি ৪ থেকে ৫ বছর ধরে তসলিম ভাইয়ের কথা অনুযায়ী চলতে থাকে তাহলে নিশ্চয়ই এটার একটা পরিকল্পনাবিদ রয়েছে যেটা আমরা আইনের ভাষায় হুকুমের আসামি বলি খুনের মামলায়। সেই হুকুমের আসামি কিংবা পরিকল্পনাবিদ, হুকুমদাতা সেই ভদ্রলোককে বা সেই টিচারকে বা সেই ঊর্ধ্বতন যে অফিস সহকারী কিংবা এখানকার যে কি বলে প্রধান যে হিসাবরক্ষক এই ধরনের কেউ যদি জড়িত থাকে পরিকল্পনাবিদ হিসেবে তাকেও কিন্তু সবার আগে খুঁজে বের করতে হবে। এই পুরো ঘটনাগুলিকে যদি আপনি চেক আউট করতে চান তাহলে যে পুনঃ তদন্তের দাবিটি আজকে এই টকশোতে উঠে এসছে। আমার মনে হয় মাননীয় সাংসদ এই ঘটনায় আবার নতুন করে কথা বলবেন। প্রয়োজনে আমাদের শ্রদ্ধেয় ইদ্রিস স্যার আজকেই টকশো থেকে বের হয়ে সাংসদ আমাদের মান্নান ভাইয়ের সঙ্গে কথা বলে এটি একটি পুনঃ তদন্ত প্রয়োজনে বাইরে থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে একটি টিম আসতে পারে। আমি একটি কথা আরেকটু আপনাদেরকে বলি। এই নির্বাচন পরিচালনা কমিটিতে একটি আহ্বায়ক কমিটি ছিল যারা নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষাতে একটা আহ্বায়ক কমিটি ছিল। আমরা পরে জানতে পেরেছি সেই আহ্বায়ক কমিটির যিনি কনভেনার আহ্বায়ক ছিলেন তাকে আবার এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। সেটি নিয়ে আমরা স্যারকে প্রশ্ন করেছিলাম প্রিন্সিপাল স্যারকে, স্যার যিনি আহ্বায়ক কমিটির প্রধান এই নির্বাচনী পরিচালনাটা নিয়েছেন কিংবা এই ধরনের এই অভিযোগগুলো এসছে সেই ভদ্রলোককে কেন এর কমিটির আহ্বায়ক করা হলো, অন্য একজনকে কেন দেওয়া হলো না? স্যার কিন্তু আসলে সদুত্তর দিতে পারেনি। তো সে কারণে যেহেতু প্রশ্নটা এসছে এবং উত্তর আমরা চাই একদম সুনির্দিষ্টভাবে সেই জন্য আমরা মনে করি নবীনগর সরকারি কলেজের বাইরে ব্রাহ্মণবাড়িয়া কলেজ কিংবা অন্য কোনো কলেজ থেকে কিংবা আমি যদি সরাসরি আপনারা সকলের পক্ষ থেকে বলি প্রয়োজনে আমাদের প্রাক্তন প্রিন্সিপাল আজকের প্যানেলের যিনি মূল আলোচক অধ্যাপক ইদ্রিস স্যারকে কনভেনার করে একটা তদন্ত কমিটি গঠন করা হতে পারে এবং সেই কমিটিতে প্রয়োজনে বাইরের লোকদেরকে রেখে এই ঘটনার মূল নায়কদেরকে সবার সামনে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আজকে ২ ঘন্টার এই আলোচনা এবং ইন ফিউচারে নবীনগর সরকারি কলেজের যে ঐতিহ্য রয়েছে সেটা হয়তো অব্যাহত থাকবে এবং আমরা সেই প্রত্যাশা থেকে আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। শুভরাত্রি।